কিরে, আসতে পারি? তুমি আসতে কি আবার অনুমতি লাগে নাকি? তাই তো, আমি তো ভুলেই গিয়েছি যে এটা আমার বাড়ি। এত কিছু না বলে কি জন্য এসছো সেটা বলো। আজকে কলেজে যাবি না? কেন আম্মু? না, এমনিই বলছিলাম আর কি। আজকে যদি তোর বাবা কলকাতা থেকে যেই শার্টগুলো এনেছে, তুই সেইগুলো ব্যবহার করিস না। তাই বললাম, যদি সেইগুলো পরে আজকে কলেজে যাস তাহলে ভালো হতো। আম্মু, তোমাকে আমি কতবার বলেছি আমার এই জীবন ভালো লাগে না, আমি আমার মতো ভালো আছি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই। এই তো লাইনে আসলে। ঠিক আছে, আমি এখন উঠি, রান্নাঘরে অনেক কাজ আছে। ঠিক আছে। তারপর সকালের খাবার খেয়ে রওনা দিলাম কলেজে। বলতে গেলে কলেজে চলে আসলাম। যখন কলেজে ঢুকবো ঠিক তখনই একটা মেয়ে আমাকে রেখে ডাক দিল। এই, এখানে কেউ তোকে ভিক্ষা দিবে না, সো তুই চলে যা। সরি আপু, আমি ভিক্ষুক না, তাহলে? আমি এই কলেজের নতুন ছাত্র। হোয়াট? এইসব পাগল ছাগল কেন যে কলেজে পড়ার সুযোগ পায় আল্লাহই জানে। তারপর আমি সেখান থেকে আমার ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে বসার পর দেখি মেয়েটা আমার ক্লাসে আসলো। তারপর স্যারও আমাদের ক্লাসে আসলো। কেমন আছো তোমরা? তখন আমরা সবাই বললাম ভালো। তখন স্যার বলল, আমি তো তোমাদের নতুন স্যার। আমি তো তোমাদের কাহারও নাম জানি না, তাই সবাই নিজের পরিচয় দাও। একে একে সবাই পরিচয় দিয়ে দিলাম। এবার আমার পালা। স্যার আমার দিকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? জি স্যার, কি অবস্থা? তোমার শার্ট এত ময়লা কেন? তোমার পায়ে স্যান্ডেল কেন? স্যার, এটাই আমার ভালো শার্ট, আর আমার এগুলোই ভালো জুতো। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। ও, তোমার নাম কি? আমার নাম রানা। তারপর স্যার আমাদের ক্লাস নিয়ে চলে গেল। আমি ছুটির পরে চলে যেতে লাগলাম। ওই সময় ওই মেয়েটা, মানে নীরা, আজকে স্যার সবারই নাম জিজ্ঞেস করেছিল, তখন জানলাম তার নাম নীরা। আমাকে ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। তখন আমি নীরাপুর কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে ডেকেছো? বলার সাথে সাথেই আমার গালে নীরা রেগে টমেটোর মতো লাল হয়ে বলল, তোর সাহস হয় কি করে আমাকে তুমি বলার? খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে, চলে যা। তারপর গালে হাত দিয়ে বাসায় চলে আসলাম। আর রুমে বসে ভাবছি আজকের কথা। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, আজকে প্রথম দিন কলেজে কেমন কাটলো? মনে মনে ভাবলাম আজকের কথা বলা যাবে না। এমন সময় আমার আম্মু জিজ্ঞাসা করলো, কিরে, কেমন কাটলো বললি না তো? অনেক ভালো, বাদ দাও তো, খিদে পেয়েছে, খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। এক ঘুমে সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? স্কুলে যাবি না? হ্যাঁ যাবো তো, আর একটু ঘুমাই। আপনি ঘুমান, সকাল 9টা বাজে। কি? কয়টা বাজে? 9টা। আমি এক লাফে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাব, ঠিক তখনই আম্মু ডাক দিল। কিরে, নাস্তা করে যা। কলেজে করে নেব। তারপর আমি কলেজে চলে গেলাম। ঢোকার সময় আবার নীরা ও তার বান্ধবীদের সাথে দেখা হলো। এমন সময় নীরা বলল তার বান্ধবীদের, এই দেখ, রিক্সাওয়ালার ছেলে চলে আসলো। তোদের কোথাও যাওয়ার দরকার হলে বলিস, ও নিয়ে যাবে তার বাপের রিক্সা দিয়ে। আমি তাহাদের কথার দিকে মন না দিয়ে ক্লাসে চলে আসলাম। আসার পরে স্যার আসলো। তারপর স্যার আমাকে বলল, তুমি আজকেও এই শার্ট পরে এসেছো? স্যার আমার একটাই শার্ট তো, তাই এটা পরে আসলাম। ও, তারপর স্যার আজকে ক্লাস করে চলে গেল। আমার কোনো বন্ধু নেই, গরিব বলে কেউ বন্ধু হতে চায় না। এমন সময় একটা ছেলে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সে আমার মতো গরিব, তার নাম রাজু। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এভাবে আমাদের 1 মাস কেটে গেল। প্রতিদিন নীরা আমাকে অপমান করে। একদিন ক্লাসে নতুন একজন স্যার আসলো। সে সবারই নাম ও সবার পরিচয় জিজ্ঞাসা করে। যখন আমার কাছে এসছে, স্যার আমাকে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? স্যার, গরিবের আর কেমন অবস্থা হবে? তোমার বাবা কি করে? স্যার আগে রিক্সা চালাতো, এখন মুচি, মানে জুতা সেলাই করে। ও, আই এম সরি। আরে স্যার, এখানে সরি বলার কি আছে? তোমাদের জন্য আজও আমরা মানুষ পড়াইয়া মজা পাই। এই বলে স্যার চলে গেল। ক্যাম্পাসে বসে আমি একটা যে গল্প করছি, এমন সময় নীরা আমাকে ডাক দিল। এই মুচির বাচ্চা মুচি, এদিকে আয়। জি আপু, কিছু বলবেন? তোকে কি বলবো, আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে। হোয়াট? আমি পারবো না। তোর সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার? এই বলে নীরা আমাকে একটা থাপ্পড় মারতে চেয়েছিল, বাট আমি ধরে ফেললাম। নীরার আগে আমার হাত থেকে তার হাতটা ছুটিয়ে নিয়ে বলল, তোর সাহস হয় কি করে তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করার? আমার খুব রাগ হচ্ছে তার এমন কাণ্ড দেখে। যখন আমি তাকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই রাজু আমাকে বলল, বাদ দে, চল। তাই বলে আমরা মানুষ না?
তারপর আমরা দুজন, রাজু তার বাসায় আর আমি আমার বাসায় চলে আসলাম। রাজু আমার ব্যাপারে এখনও জানে না। রাতে রাজুর কাছে ফোন দিলাম। কি রে, কেমন আছিস? ভালো, কি করিস? বসে আছি কেন? চল না আজকে বাইরে কিছু খাই। ওকে বল, কোথায় আসবো? তারপর রাজুকে বললাম একটা হোটেলে আসতে। তারপর সেখানে দুজন অনেক কিছু খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলাম। তখন রাজু বলল, কি রে, বিল দিবি না? আমি হোটেলে বাকি খাই। আমার কাছে আছে, আমি দিয়ে দিই। তোকে কেউ চালাকি করতে বলেছে? চল। পরের দিন সকালে আম্মু ডাকলো। রানা, তাড়াতাড়ি ওঠ। কেন আম্মু, এত সকালে ডাকছো কেন? স্কুলে যেতে হবে না, রাজু কল দিয়েছিল। ওকে আম্মু, তুমি নাস্তা তৈরি করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আস। তারপরে আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তার টেবিল আম্মু আমাকে বলল, তোকে একটা কথা বলবো বাবা? বলো আম্মু। সত্যি বলবা? হ্যাঁ বলো। তুই দেখি কলেজে যাস হাসি খুশি, কিন্তু আসার পর দেখি তোর মনটা খুব খারাপ থাকে। কলেজে কি কিছু হয়েছে? আরে না আম্মু। আমি তোর মা, আমি তোর সব কিছুই বুঝি। বল কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বলে দিলাম। তারপর আম্মু বলল, কি এত কিছু হয়ে গেছে? আমাকে বলিসনি কেন? তোর আব্বু জানলে কি করবে জানিস? কেন? আব্বু আবার কি করবে? কলেজই বন্ধ করে দিবে। কেন? আব্বু বন্ধ করবে কেন? তুই জানিস কলেজটা কার? না, কার? তোর বাবার। মানে আমাকে বলনি কেন আগে? কি বলবো, তুই তো এইসব পছন্দ করিস না, তাই বলিনি। ও আম্মু, আমি না আসি, আমার সময় হয়ে গেছে বলে আমি চলে আসলাম। ঢুকতে দেখি রাজু আমার জন্য অপেক্ষা করছে। কি রে মামা, তুই এখানে? তোর আসার সময় এখন হলো? আম্মুর সাথে কিছু কথা বলেছি, তাই লেট হয়েছে। চল, এবার অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ চল। তারপর দুজনে ক্লাস করে ক্যাম্পাসে বসে বসে কথা বলছি। এমন সময় নীরা আসলো। কালকের পরে নীরার সাথে আর দেখাই হয়নি, এখন হয়েছে। সে আমাকে দেখে আমার কাছে আসলো। তারপর আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখন নীরা বলল, তুই কালকে আমাকে কি যেন বলতে চেয়েছিলি? কই আপু, কিছু না। তোর মতো রাস্তার লোকেরা যে কি জন্য কলেজে আসছে, তোরা যে কেন পড়তে আসিস? তুমি আমার সাথে এমন করো কেন? তুমি পড়ো তোমার জায়গায়, আমি পড়ি আমার জায়গায়। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে এমন করো কেন আমার সাথে? নীরা আর কিছু না বলে চলে গেল। পরদিন সকালে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কলেজের গেট দিয়ে ঢোকার সময় নীরার সাথে ধাক্কা খেলাম। নীরা তো পুরো গরম হয়ে আমাকে বলল, আমার জামাটা নোংরা করে দিলি কেন? সরি আপু, দেখতে পাইনি। চোখ কি বাসার আলমারিতে রেখে আসছো? বললাম না আমি দেখতে পাইনি, তারপরে কেন বকবক করেন? কি আমি বকবক করি? তো কি করেন? তারপর নীরা আরো গরম হয়ে আমাকে একটা থাপ্পড় মারবে যখন, তখন কে যেন তার হাতটা ধরে ফেলে। নীরা হলো এই কলেজের হেড স্যারের মেয়ে। ছোটবেলায় তার আম্মু মারা যায়, তাই সে একটু তুক্ষ, একটু বলে ভুল হবে, একটু বেশি গুণটি মেয়ে। কলেজে সবাই তাকে ভয় পায়, কিন্তু আজকে একটা মেয়ে তার হাত ধরলো। সবাই দেখে পুরো কলেজটা নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো পুরো হা হয়ে দাঁড়িয়ে আছি। রাজু আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, কি রে মামা, মশা ঢুকবে তো। শালা দিনে এখানে মশা আসবে কোত্থেকে? তুই কি বলিস, তোর মাথা ঠিক আছে? মশার কাছে রাত দিন আছে। তাই তো। তারপর নীরা মেয়েটার হাত থেকে হাতটা সরিয়ে নিল। দেখে বোঝা যায় সে কোনো কোটিপতি ঘরের মেয়ে। তারপর নীরা তাকে বলল, তোর সাহস হয় কি করে যে আমাকে স্পর্শ করার? আমি তিথি, আমি কাউকে ভয় পাই না। ও তোমাকে বলেছে তো সরি, তারপর কেন তাকে অপমান করো? তুই ওর কি লাগিস যে তোর কলিজায় লাগলো? আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুই করে বলো, এটা কোন ভদ্রতা? তোর কাছে আমি ভদ্রতা শিখবো? এই ছেলে তোর কি হয় আগে সেটা বল। আর তুই কে? আমি এই থানার এমপির মেয়ে, আর রানা আমার বয়ফ্রেন্ড। কথাটি শুনে আমি তো আসমান থেকে পড়েছি। পড়ার তো কথায় আমি মেয়েকে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। রাজু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিরে মামা, তুই আমার দিকে কিভাবে তাকাস কেন? শালা তোর গার্লফ্রেন্ড আছে আর আমি জানি না? বিশ্বাস কর মামা, এই মেয়েকে প্রথম দেখলাম। আর কত মিথ্যা বলবি? এই মেয়ে যা বলে সব কি মিথ্যা? সব মিথ্যে। আগে দেখ এখানে কি হয়। তারপর নীরা বলল, আমাদের ভালোবাসার কতদিন হলো? 4 বছর। আমি মনে মনে বলি, আরে আল্লাহ, তুমি কোথায়? তোমার এই নিষ্পাপ বান্দার অবস্থা শেষ, তুমি বাঁচাও। রাজু তো এবার পুরোই গরম। কিরে মামা, তুই আমার দিকে তাকাস না কেন? শেষ পর্যন্ত দেখ। তুমি কি দেখিয়ে ওর সাথে প্রেম করেছো? কাউকে টাকা পয়সা দেখে ভালোবাসাটা হলো টাকা পয়সাকে ভালোবাসা, কিন্তু মন থেকে ভালোবাসাটা হলো সত্যিকারে ভালোবাসা। ও তোমার যেই হোক না কেন, আজকে তুমি আমার সাথে কাজটা ভালো করনি।
আমি ভালো খারাপ জানতে চাই না। আগামী মাসে আমাদের বিয়ে, তোমার দাওয়াত রইল। বিয়ে মানে কি? তিথি আমার হাত ধরে বলল। শরম লাগে সোনা? লজ্জার কিছু নেই। আমি কি যে বলবো নিজেও জানি না। আমার অবস্থা পুরো খারাপ। রাজু তো এবার আমার উপর পুরো ফায়ার। তিথি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই আমার দিকে এমন করে তাকিয়েছে, মনে হয় কবর থেকে কোনো মৃত ব্যক্তি উঠে এসেছে। তারপর রাজু চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি তিথির হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে রাজুর কাছে চলে আসলাম। রাজুই আমার সব। মনটা খারাপ লাগলো। রাজুর কাছে গিয়ে রাজুর হাতটা ধরলাম। মামা রাগ করিস না, সত্যি আমি ওকে চিনি না। তুই আমাকে এখনো মিথ্যা বলবি? আমি কি দোষ করেছি যে তুই প্রেম করস বাট আমি জানি না? আয়, এখন দেখি তিথি কি বলে। চল, তোর মিথ্যা কথা ধরা পড়বে। আমরা তিথির কাছে আসলাম। এসে দেখি তিথি নাই চলে গেছে। আমি সত্যি জানবো, তাই তিথিকে পাঠাইয়া দিস। এটা বলে রাজু চলে গেল। আমি ডাকছি, কে শোনে কার কথা। তারপর মন খারাপ করে বাসায় চলে আসলাম। তখন আম্মু বলল, কি রে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না আম্মু। সত্যি করে বল তো কি হয়েছে। তারপর আমি সব কিছু আম্মুকে বলছি। আম্মু দেখে হাসতেছে। তুমি আমার সত্যি আম্মু না সৎ আম্মু? কেন আমি দুঃখে মরে যাই, তুমি হাসো। আসবো না তো কি করব? আমি তো জানতাম এইসব সিনেমাতে হয়, এখন দেখি তোর সাথেও হচ্ছে। তুমি কোথায় আমাকে একটু সান্ত্বনা দেবে তা না, আর সিনেমার সাথে আমাকে তুলনা করো না। ঠিক আছে, আজকে তোর আপু মিতু তোর নানা বাড়ি থেকে আসবে, তাহাকে সব শেয়ার করিস, তাহলে সে তোকে একটা ভালো বুদ্ধি দিবে। ভালো কথা। আম্মু আপু আসবে কখন বলো না? এখন মনে হয় এসে গেছে। কই আম্মু? তাড়াতাড়ি খেয়ে তাহাকে স্টেশন থেকে নিয়ে আয়। তাহলে তাড়াতাড়ি খেতে দাও। চল। তারপর আমি খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ড্রাইভারকে নামিয়ে আমি নিজে চলে গেলাম। স্টেশনে গিয়ে দেখি আপু অপেক্ষা করছে। মনে হয় অনেক আগে এসেছে, তাই খুব রাগ করে দাঁড়িয়ে আছে। এমন সময় আমি আপুর কাছে গেলাম। আপু আমাকে দেখে মুখ ফিরে নিল, যেন সে আমাকে চিনে না। তারপর আমি তাকে বললাম, কেমন আছো আপু? কে ভাই আপনি? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর খালাতো ভাই। আমার কোনো খালা নাই, আপনি চলে যান, না হলে আমি লোকদের ডাকতে বাধ্য হব যে আপনি আমাকে ডিস্টার্ব করেন, সবাইকে বলবো। কি? তুই তো আমাকে মায়ের খাওয়াবি। আমি আম্মুকে সব বলে দেবো। ভাই আপনার আম্মুকে বললে আমার কি? আর কখনো এমন হবে না, বললাম তো। এবার মাফ করে দাও। মাফ করব এক শর্তে। তোমার সব শর্তে আমি রাজি, তবু আমার সাথে চলো। যাবো, কিন্তু শর্ত তো এখানে পূরণ করতে হবে। বলো কি শর্ত? আমি রাজি। তুই আমার ভাই, তাই তোকে বেশি কিছু দিব না। আমি জানি তুমি আমাকে বেশি শাস্তি দিতে পারবে না। কথা শেষ হতে না হতে তোকে কে বলছে কথা বলতে? আর বলবো না, এবার বলো। এখানে 50 বার কান ধরে উঠা বাসা করবি। কি কি কি? 50 বার কান ধরবো মানে? ঠিক আছে, না ধরলে নাই, আমি আপনাকে চিনি না। আরে আপু, আমি বলিসি ধরতে পারবো না, বলিসি কম হবে না। না। ওকে। তারপর কান ধরতেছি আর আস্তে আস্তে বলতেছি, এটা কি আমার আপন আমার শত্রু? কি বললি? কি আর বলবো, বলতেছি তুমি আমার আপন আর শত্রু। কি? আমি কি বলি আমি নিজেও জানি না, মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে গেল। আরে না, এটা বলিনি, বলেছি তুমি কত ভালো, অন্য কেউ হলে 100 বার দিত। তারপর 15 বার ধরেছি। এমন সময় দেখি তিতে আসতেছে। কার কানকে ধরে ছেড়ে দিলাম এক দৌড়। আবুকে রেখি, সে আমাকে দেখার আগেই দিলাম দৌড়। পেছন থেকে আপু বলতেছে, তোর কান ধরা লাগবে না, তুই আমাকে নিয়ে যা। তারপর আমি সেখান থেকে চলে আসি আর পেছনের দিকে ফিরেও তাকাইনি। স্টেশন থেকে সরাসরি বাসায় এসে নেমে এক দৌড়ে ভিতরে ঢুকতেই দেখি আম্মু। আম্মু আমার এই অবস্থা দেখে বলল, কি রে, তুই এই অবস্থায় কেন? মিতু কই? আম্মু সব বলতেছি, আগে এক গ্লাস পানি দাও। তারপর আম্মু আমাকে পানি দিল। পানি খেয়ে সবাই বসে পড়লাম। তারপর আম্মু বলল, কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বললাম। আম্মু শুনে হাসে, আবার আপুকে ডেকে শিশু শুনে মন খারাপ করে বসে আছে। এমন সময় আপু বাসায় এসে গেছে। আম্মু আপুর কাছে গিয়ে বলল, কি রে মা, কেমন আছিস? তোমরা কেউ আমার সাথে কথা বলবে না। কেন, কি হয়েছে মা? একটা মেয়েকে একা স্টেশনে রেখে এসেছে তোমাদের গুণধর পুত্র। রানা আমাকে সব বলেছে, সেই ইচ্ছা করে এমন করে নাই। তাহলে? তারপর আম্মু সব কিছু আপুকে বলল। আপু শোনার পর প্রথমে মন খারাপ থাকলেও পরে আমি যখন তিথির ভয়ে পালিয়ে এসেছি সেটা শুনে সবাই হাসছে। তারপর আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আমার রুমে এসে দিলাম এক ঘুম। এক ঘুমে সন্ধ্যায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে দিলাম রাজুকে ফোন। 3 বার রিং হওয়ার পর ধরলো। কি রে শালা, ফোন ধরতে এত লেট হয় কেন? সরি ভাই, আমার বোন নাই, আমি কারো শালা না। আপনি ভুল জায়গায় কল করেছেন। ও তাই, ঠিক আছে, তুই পারলে একটু হোটেলে আয়,
আমি অপেক্ষা করব, আর না আসলে আর জীবনে আমার কাছে বন্ধুর দাবি নিয়ে আসবি না। তারপর কলটা কেটে দিয়ে হোটেলে চলে গেলাম। গিয়ে দেখি রাজু বসে আছে। আমি গিয়ে বললাম, রাজু, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। দোস্ত, বিশ্বাস কর, তিথিকে আমি চিনি না। এই জন্য কি আমাকে ডেকেছিস? না, কিছু খাবার অর্ডার করি। না, কিছু খাবো না। এক কাপ কফি খা। ওকে। তারপর আমরা কফি খেয়ে বেরিয়ে গেলাম। রাজু শালা এখন আমাকে বিশ্বাস করতে পারেনি। আমি এখন কালকে সকালের অপেক্ষায় আছি। তারপর বাসায় চলে আসলাম। এসে রাতে ডিনার করে দিলাম এক ঘুমে সকাল উঠে পড়ি। আজকে কেউই জাগানো লাগেনি, কারণ রাতে ঘুম হয়নি তিথির কথা শুনে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। রাজু আর আমি ক্লাস করে যেই ক্লাস থেকে বের হবো, ঠিক তখনই কে যেন আমাকে পা দিয়ে ফেলে দিল। দেখি নীরা আর তার বান্ধবীরা। এটা কি হলো? তুমি এমন করলে কেন? আমি আবার কি করলাম? তুই তো আমার পায়ের সাথে পড়ে গেছিস। আমার কিছু না বলে চলে আসবো, ঠিক তখনই তিথির সাথে আমার দেখা হয়। তখন রাজু আমার সাথে ছিল। তারপর তিথি আমাদেরকে একটা নিজের জায়গায় নিয়ে যায় আর বলে, রানা ভাই, আমি আপনাকে যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যা বলেছি শুধু রাজুর জন্য বলেছি। আমি কোনো এমপির মেয়ে নই, আমি একজন সাধারণ ঘরের মেয়ে। সবই বুঝলাম, কিন্তু রাজুর জন্য সেটা বুঝলাম না। ভাইয়া, রাজু আমার বয়ফ্রেন্ড। রাজু আমাকে আপনার ব্যাপারে সব বলেছে, তারপর আমি রাজি হয়ে যাই। আমার তো মাথা পুরো গরম। এসব রাজু করিয়েছে, বাট সে আমার সাথে এমন করলো কেন? তারপর রাজুর দিকে রাগি চোখে তাকালাম। দেখ ভাই, আমি যা করেছি সব তোর জন্য করেছি। বাবা, ভালো আমার জন্য করিস, তারপর আমাকে ইগনোর করিস। পরীক্ষা করলাম যে তোর মতো বন্ধু কখনো কারো হয়নি। ভালো। দোস্ত, আমাকে মাফ করে দে। আরে তুই যা করছিস তা তো আমার জন্যই, আমার মাপ চাস কেন? তারপর আমি বাসায় চলে আসলাম। আর রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। ক্লাসে স্যার আসলো। আগামী মাসে তোমাদের পরীক্ষা, তাই সবাই ভালো করে পড়ালেখা কইরো। কলেজ আবার একজন স্যার আমার আসল পরিচয় জানে। আমি বলেছি তাকে যেন আমার পরিচয় গোপন রাখে। তখন থেকে তিনি আমার পরিচয় গোপনই রাখেন। পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে। নীরা আবার প্রতিদিন তিথিকে অপমান করে। তিথিকে দেখলেই বলে, ওই দেখ, খ্যাতের গার্লফ্রেন্ড যায়। আর একদিন আমার সামনে বলে, ওই দেখ, রিক্সা চালকের পুত্রবধূ যায়। এভাবে চলতে থাকে। বলতে বলতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজকে ফলাফল দেবে, তাই সবাই অপেক্ষা করছি। পরীক্ষার ফলাফল দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখি আমি প্রথম নাম্বার হয়েছি। পুরো কলেজের ভিতরে প্রথম হয়েছি। আমি মনে মনে এই দিনটারই অপেক্ষা করেছি। তারপর স্যার সবাইকে বলল, আগামী 3 দিন পর আমাকে কলেজের পক্ষ থেকে পুরস্কার দেবে। তাই আজকে খুশিতে বাসায় চলে গেলাম। তারপর দেখি আম্মু আর আপু টিভি দেখতেছে। আমি বললাম, আম্মু আর আপু, আমি কলেজে প্রথম হয়েছি। সত্যি? তোমার কি মনে হয় আমার ভাই পারবে না? আরে না, কার ছেলে দেখতে হবে না? কার ছেলে মানে? আমি তো আব্বুর ছেলে। কি, তুই আমার ছেলে না? আরে আমি মজা করেছি, তোমরাই তো আমার সব। তারপর আমি রাজুকে কল দিলাম। রাজুকে বললাম, দোস্ত তুই কই রে? কেন রে? আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তুই রাস্তায় আয়, কোন রাস্তায়? তোদের বাসার সামনে। ওকে। তারপর রাজু বাসার থেকে নিচে আসলো, আমিও চলে আসলাম। বল, কি সারপ্রাইজ আছে? তুই আমাদের বাসায় যেতে চাইলি না, আজকে তোকে নিয়ে যাব। ওকে, চল। তারপর আমি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তখন রাজু বলল, কি রে, এখানে আসলি কেন? আরে ভেতরে চল, পরে বলবো। তুই বললি না তোর বাসায় বসতিতে? আগে চল। চলবো মানে? এত বড় বাড়িতে গেলে আমি আর তুই বাড়িটা নোংরা হয়ে যাবে। আরে চল। তারপর ভিতরে ঢুকলাম। রাজু ভিতরে ঢুকে তো অবাক, কারণ দেয়ালে সবখানে আমার ফটো। তারপর রাজু বলল, কি রে, এটা কাদের বাসা? সব দেখি তোর ছবি। এটা আমাদেরই বাসা। তুই বললি না তোদের বাসা বস্তিতে? তখন মিথ্যে বলেছি। আর তোর বাবার রিক্সা চালায়, এটাও মিথ্যা? হ্যাঁ, আমার বাবা এই শহরের একজন নাম করালো। নীরা তোকে এত অপমান করেছে, তুই প্রতিবাদ করিসনি কেন? সময় হলো সবই দেখতে পারবি। আরেকটা মজার কথা আছে, যেটা শুনলে তুই বেহুশ হয়ে যাবি। সেটা আবার কি? ওই কলেজটাও আমাদের। মানে? যে কলেজে আমরা লেখাপড়া করি, ওইটা আমার বাবার। তোদের কলেজ, তারপর নীরা তোকে অপমান করেছে আর তুই কিছুই বলিসনি। আর তোদের টাকা পয়সার অভাব নাই, তারপরে তুই গরিব হয়ে চলাফেরা করিস কেন? তারপর রাজুকে সব বললাম। রাজু শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি চিনতে ভুল করেছি। আমি দোয়া করি যেন সবাই তোর মতো একজন করে বন্ধু থাকে। আমরা কথা বলি, এর মধ্যে আম্মু এসে পড়েছে। রানা, এই ছেলেটা কে বাবা? আম্মু, বললাম না আমার একজন বন্ধু আছে। ও, তোমার নাম রাজু বাবা? জি আন্টি। বাবা, তোমার আব্বু কি করে?
আন্টি, আমার বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছেন। আজ থেকে মনে করো তুমিও আমার আর এক সন্তান। তারপর রাজু কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলো। আর কাঁদিস না বাবা। এত কাঁদলে হবে কিভাবে? রানা, তুই রাজুকে কিছু মার্কেট করে দিস এখন। ঠিক আছে আম্মু। তারপর আমরা একটা মার্কেটে গিয়ে আমার জন্য আর রাজুর জন্য অনেক কিছু কিনেছি। তারপর আমরা দুজনে আমাদের বাসায় চলে আসলাম। আজ থেকে রাজু আমাদের বাসায় থাকবে। অতঃপর রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুমে সকালে আব্বু ডাকলো। কিরে বাবা, তুই এখনো ঘুমাচ্ছ? কি আমার বাবা? আমার বাবা কলকাতায়। আমি তোর বাবা রাতে এসেছি। আমি মনে করেছি স্বপ্ন দেখছি। চোখ মুছতে মুছতে সে দেখি সত্যি আব্বু। আব্বু, তুমি কখন এলে? রাতে এলাম, তুই ঘুমায়েছিলি তাই তোর ঘুম ডিস্টার্ব করিনি। তাই বলে আমাকে বলে আসবে না? ঠিক আছে বাবা, আর এমন হবে না। মনে থাকবে তো? সব মনে থাকবে। তুই এখন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। ওকে আব্বু। তারপর ফ্রেশ হয়ে আমি আর রাজু নাস্তার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। কি হলো, তোমরা কাঁদছো না কেন? তোকে রেখে আমি কখনো খেয়েছি? এতদিন তো কলকাতায় একা একা খেয়েছো। আরে পাগল, থুকো পাগলি। বাবা বলতে চেয়েছেন যে আমাকে বাসায় রেখে কখনো খায়নি। তুই আমাকে পাগলি বললি কেন? আরে তোরা চুপ কর। এবার আব্বুর নজর রাজুর দিকে গেল। আব্বু বলল, এটা কি? এটা আমার ছেলে। আরে আব্বু, তুমি কখনোই ঠিক হবে না। এটা আমার বন্ধু রাজু। ওর বাবা নেই, মাও নেই, তাই ওকে আম্মু বলেছে। ও আম্মুর ছেলের মতো। ও, তোমার আম্মু তো আমাকে ভয় পেয়ে দিল। এটা শুনে তুমি ভয় পাইছো? এখন যেটা বলবো সেটা শুনলে তো তুমি মরেই যাবে। থাক আম্মু, বলা লাগবে না। আমি চাই না আমার আব্বু তো তাড়াতাড়ি মারা যাক। মরলে মরবো, তবুও কথাটি জানতে হবে আমার। তারপর আম্মু আমার সব ঘটনা আব্বুকে বলে দিল। আব্বু তো পুরো ফায়ার। তোকে আমরা ছোটকাল থেকে একটাও ফুলের আঁচল লাগতে দেইনি, আর এতদিন একটা মেয়ে তোকে থাপ্পড় দিয়ে দিছে। হাউ ফানি। আব্বু আসলে কি ওই মেয়ের সাহস হয় কি করে আমার কলিজায় দাগ লাগানো? আমার আব্বু গরম হলে কেউ কোনো কথা বলার সাহস পায় না, কারণ আব্বুর মাথা সহজে গরম হয় না। এখন আব্বুর মাথা যে পরিমাণ গরম, আল্লাহ জানি কি হবে এখন। তারপর আমি ভয় ভয় বললাম, আব্বু, আমি ওকে কালকে অনুষ্ঠানের সামনে অপমান করব। মিথ্যে কথা বললাম। ঠিক আছে, বাট আজ থেকে তুমি আমার ছেলে হয়ে থাকবা। জি আব্বু, এখন থেকে আমার নতুন জীবন শুরু নীরার জন্য। তারপর আমি আর রাজু শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে আসলাম। গিয়ে দেখি সেখানে নীরা আর তার বান্ধবীরা। আমি অর্ডার করেছি। তারপর আমরা নাস্তা করে বের হবো, ঠিক তখনই পেছন থেকে নীরা আমার হাতটি ধরলো আর বলল, কিরে, তোর নাস্তার বিল দিবে কে? সেটা আপনাকে বলতে হবে? তুই চুরি করে খেয়ে যাবি, আর আমরা এই দেশের নাগরিক হয়ে তোদের কিছু বলবো না? আর তুই এই পোশাক কোথা থেকে পেলি? কোথায় চুরি করেছিস আগে সেটা বল। এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার আসলো আর তিশাকে বলল, কি হয়েছে ম্যাম? আপনি এই লোকের হাত ধরে আছেন কেন? দেখেন না, এই লোক আপনার রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলো। ম্যাম, আপনি কি আমার ভালো চান? না হলে কি আমি এই চোর ধরতাম? আমি জানি আপনি আমার ভালো চান, বাট আপনি যদি ওনার হাতটা না ছাড়েন তাহলে আমার চাকরিটা ছাড়তে হবে। হোয়াট? জি, আপনি ওনাকে চিনেন? চিনি মানে? ও তো আমাদের স্কুলে পড়ে, একটা মুচির ছেলে। সি সি, কি বলেন এসব আপনি? আমি যেটা বলেছি সেটাই। ভুল, আপনি কোথাও ভুল করছেন। আপনি এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান আব্দুর রব চৌধুরীকে চিনেন? কেন, কি হয়েছে? এই স্যার, তার ছেলে রানা চৌধুরী, আর এই রেস্টুরেন্টটা ওনার বাবার। নীরা এবার কি বলবে সে নিজেও জানে না। সে তোতলাতে বলল, কি নামও জুবায়ের না, রানা চৌধুরী? আমি সেখান থেকে চলে আসি। কালকে পুরস্কার পাবো, তাই কালকে ভাবছি অন্যরকম হয়ে যাব। তাই রাতে আব্বুকে বললাম কালকে আমাকে একটা গাড়ি দিতে। আব্বু রাজি হয়ে গেল। তারপর দিন সকালে সবার আগে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে সব দামি দামি জামা কাপড় পরেছি। আমার জীবনে এই প্রথম পরেছি। হঠাৎ আম্মু নাস্তা করতে ডাক দিল। তারপর নিচে গেছি, দেখি সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন কোনো রাজপুত্র তাদের সামনে। তাই আমি বললাম, কি হয়েছে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? তোকে আমি চিনতেই পারছি না। তুই আমার ছেলে রানা? বাবা, তোকে এখন আমাদের ছেলের মতো দেখতে লাগে। ভাই, তুই কি সেই জুবায়ের যে নাকি প্রতিদিন তিশার অপমান গ্রহণ করতি? কেন? ও জুবাইর হবে। ও এখন থেকে আমার ছোট ভাই রানা চৌধুরী। আরে তোমরা চুপ করো, আমি তো আগের মতোই আছি। আরে না ভাই, তোকে এখন অনেক সুন্দর লাগতেছে, পুরা হিরোদের মতো। হয়েছে, আর পাম মারতে হবে না। ওকে, তাহলে শোন। তুমি চুপ করো মিতু। বলো।
নাম্বার 1, তোর চুলগুলো এখন হিরোদের মতো। নাম্বার 2, তোর শার্টের 2টি বোতাম খোলা, যেখানে তোর বুকের লমগুলো দেখা যায়। এটা আবার মেয়েরা পছন্দ করে? তুমি চুপ করো। নাম্বার 3, তোর বডি খুব নাইস, যা দেখলে মেয়েরা পাগল হয়ে যাবে। নাম্বার 4, তোর শরীরে যেই শার্ট আছে সেগুলো হিরোরা ব্যবহার করে। হয়েছে, আর আমাকে পাম দিতে হবে না। বিশ্বাস কর রানা, তোকে আজ অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আব্বু নতুন গাড়ির চাবিটা দাও। এই নাও। তারপর আব্বুর থেকে চাবি নিয়ে আমি আর রাজু বেরিয়ে আসি। তারপর নতুন গাড়িতে চড়েছি, মনের সুখে ড্রাইভ করছি। তারপর কলেজে ঢুকলাম। এমন সময় দেখি সবাই হা হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে এখানে অনুষ্ঠানে কোনো এমপি অথবা মন্ত্রী এসেছে নাকি। যখন গাড়ির দরজাটা আমি খুললাম তখন ভাবতেছি আগে কোনটা রাখবো। হঠাৎ দিকে তিশাও সবার মাঝে এসে গাড়ির দিকে তাকিয়ে আছে। এখন আমি মনে মনে বলতেছি এখনই তিশাকে একটা সারপ্রাইজ দেবো। ঠিক তখনই শালা রাজু নেমে গেছে। তারপর যখন আমি নামলাম সবাই হা করে তাকিয়েছে। তিশা তো পুরোই শখ খেলো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর মধ্যে কত যে বন্ধুত্ব হয়ে গেছে আল্লাহই জানে। 100-এর মধ্যে 99 মেয়ে বন্ধু। এমন সময় আব্বু এসে গেছে। তারপর স্যার ঘোষণা দিল, এখন আপনাদের মাঝে পুরস্কার গ্রহণ করবেন এই শহরের সবচেয়ে বড় লোক, জনাব মোহাম্মদ আব্দুর রব চৌধুরীর ছেলে রানা চৌধুরী। জনাব মোহাম্মদ রব চৌধুরী এই শহরে শুধু একজন নয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই স্কুলটা তিনি নিজেই তার ছেলের হাতে পুরস্কার তুলে দিবেন। সবাই এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। 1 নাম্বার হয়েছে জুবায়ের, আর এখন পুরস্কার নিবে। কোন খানের রানা? আবার ওনার ছেলে নাকি? তারপর স্যার আবার ঘোষণায় বলল, আমরা রানাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর যখন আমি স্টেজে উঠলাম সবাই হা হয়ে তাকিয়ে আছে। আজকে কলেজে সবাইকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়েছে। অনুষ্ঠান শেষ, আমি আর বাবা যখন চলে আসবো ঠিক তখনই দেখি তিশা ক্যাম্পাসে বসে আছে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু ওই মেয়ে আমাকে নিয়মিত অপমান করেছে। তারপর আব্বু আমাকে বলে, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। মনে মনে বলি আজ আল্লাহ জানে নীরার কি হবে। বলতে বলতে দেখি আব্বু নীরার কাছে চলে গেছে। আমি অনেক দূরে, তাদের কথা শুনতে পাইনি। আমি মনে করেছি আব্বু নীরাকে একটা থাপ্পড় দেবে। ঠিক তখনই আব্বু হাতটি উঠালো থাপ্পড় দিতে। হঠাৎ হাতটি নামিয়ে নিল। তারপর দেখে মেয়েটির আব্বুর দিকে তাকাতেই আব্বু তাকে বুকে নিয়ে নিল। আমি তো মনে মনে ভাবছি স্বপ্নে দেখতেছি। তারপর রাজু আসলো। আমি বললাম, কি রে, এখানে কি করিস? আরে রাখ, আগে তুই আমাকে একটা চিমটি খাতো। কেন? খেতে বলেছে খাবি। তারপর শালা এত জোরে চিমটি খেয়েছে আমার বুঝতেই তুলে নিল। কিরে এত জোরে দিলি কেন? তুই বললি তাই দিলাম। তাই বলে এত জোরে? রাখ, এখন বল কেন দিতে বলেছিস? ওইদিকে দেখ বাবার তিশা। এটা মনে হয় আমি আর তুই স্বপ্ন দেখতেছি। আরে না, স্বপ্ন হলে তুই আমাকে চিমটি দিলি, তাহলে এত ব্যথা পেলাম কেমনে? তাই তো। তারপর আব্বু চলে আসলো। আমি আব্বুকে জিজ্ঞাসা করেছি। আব্বু বলল কিছু হয়নি। তারপর আমি আব্বু রাজু বাসায় আসলাম। আমি আম্মুকে সব বললাম। আম্মু দিকে হাসতেছে। আমার তো পুরো মাথা গরম। মনে মনে ভাবলাম এরকম আমাকে কিছু বলবে না। আমি কালকে নীরাকে সব জিজ্ঞাসা করব। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি এটাও স্বপ্ন, কিন্তু চিমটি গিয়ে দেখলাম এটাও সত্যি। কিন্তু কিভাবে সত্যি হতে পারে এটা? আমি তো পুরো অবাক, কারণ দেখি নীরা আমার রুমে। তখন আমি নীরাকে আর কিছু না বলে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, নীরা এখানে কেন? এই তোর দূর সম্পর্কের কাজিন। আমি তোকে ওই কলেজে পাঠিয়েছিলাম তোকে স্মার্ট বানাতে। ও আচ্ছা, তাহলে এতদিন যা হয়েছে তা ছিল অভিনয়। হুম। তারপর আমাকে ভালোবাসার কথা বলে। আমি অনেক অপমান করেছি, বাট কিছুই হয়নি। আমি তো কখনো ওকে ভালোই বাসবো না। পরদিন কলেজে ক্যাম্পাসে বসে আছি। এমন সময় নীরা এসে আমাকে বলল, ভালোবাসি। তো তো আর কি, আমাকে ভালোবাসবে? আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখন বলেছি? তাহলে কানেক্সে সবসময় ক্যানর ক্যানর করিস কেন? কানে কম শোনো? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে? মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি। কানের সমস্যা আছে বলেই তো আমার কথা শুনতে পাও না, উল্টা পাল্টা কথা শোনো। ঠাটিয়ে চড় দেবো একটা। দাও, না করলো কে? রানু জানু। খবরদার, আমার নাম রানা চৌধুরী, জোবাইর হোসেন রানা চৌধুরী। কতদিন বলেছি এসব উল্টাপাল্টা নাম আমাকে ডাকবি না। আমি ওই 3 হাত লম্বা নামে তোমাকে ডাকতে পারবো না। ভালোবেসে ছোট্ট করে রানুই ডাকবো। পারলে ঠেকাও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাজরের হাত দিয়ে। খবরদার, আর আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি?
তাহলে আমাকে এত এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। রানু সোনা, দেখ, তুই আমার কাজিনের মতোই থাকবি। বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তোর সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। আমি আর কোনো কথা না বলে ক্যাম্পাস ত্যাগ করলাম। বিকেলে বাসায় এসে গরম মাথায় আব্বুকে ডাকতে লাগলাম। আব্বু, আব্বু। কি রে, কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আম্মা, আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফেরেইনি, কেন বলতো? বা ওই নীরা কি কিছু বলবা? আমার লাইফটা হেল্প করে দিয়েছে মেয়েটা। ওই মেয়ের জন্য আমি ক্যাম্পাসে গিয়েও শান্তি পাই না। এই বাদর, মেয়ে মেয়ে করছিস কেন? ওনা তোর কাজ দিন। হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন লিমিট ক্রস না করে। তারপর আমি রুমে চলে আসলাম। আম্মা আবার নীরাকে ফোন দিল। হ্যাঁ বড় আম্মু বলো। এই পাজি মেয়ে, রানার সাথে কি করছিস তুই? রানা যেন কে বড় আম্মু? মার খাবি বলে দিলাম। কি করছিস কি? বড় আম্মু, তুমি রানু জানের কথা বলছো? না, আমার বাপের কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হাই হাই, এ কি অলক্ষণে কথা! তুই আবার বিয়ে কবে করলি? করিনি, করব। কাকে? আমার রানু জানুকে, বুঝলে? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেটে দিল নীরা। আম্মু ফোনের দিকে তাকিয়ে আছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসে আছে নীরা। তারা 3 বান্ধবী, নীরা, সাথী আর ফারিয়া। এমন সময় আমি ঢুকলাম। আমার দিকে নীরা আর তার বান্ধবী সাথীকে দেখিয়ে বলল, ওই দেখ, তোর দুলাভাই চলে এসেছে। কে আমার দুলাভাই? ওই রানু জানু। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না। তাহলে তুই কেন বেহায়ার মতো ওর পিছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সব কিছু বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বকবক করিস না, দেখতে দে। দেখ ওকে, কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। সত্যি রে, আজ রানা ভাইকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। ওই ফারিয়ার বাচ্চা, তুই আমাকে ভাবি বললি কেন? যাক বাবা, আমি আবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই, নেশা পানি করেছিস নাকি? আমি ভাবি ডাকলাম কখন? আজব তো। কি রে নীরা, সব সময় এমন পাগলামি কেন করিস? তোকে তো ফারিয়া কিছু বলেনি, আর তুই বলছিস ভাবি ডেকেছে তোকে? হ্যাঁ ডেকেছেই তো, আমি তো নিজের কানে শুনলাম ও আমার রানুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে? আরে বুঝিস না কেন? রানুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডিরেক্টলি ভাবি ডাকা। দুলাভাই কেন ডাকলো না? নেকা নেকা কান্না করে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। ওইদিকে সাথী আর ফারিয়া গালে হাত দিয়ে বসে আছে। আমি বন্ধুদের সাথে কথা বলতেছি, এমন সময় নীরা আসলো। রানু, রানু জানো, ওই কুটনি ফারিয়া আজ আমাকে ভাবি ডেকেছে। কেন? তোমাকে দুলাভাই ডাকলে কি তুমি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতে পারতে না, বরং খুশি হতে। ঠিক বলছি না? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে বোকা? কি আমার হবু বউ? আমি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাচাকে বলে দেব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নিবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছে আসতে পারবো। যাই হোক, কবে বলবা বাবাকে? এই কে রে ভাই? বলি এক আর বুঝে আর এক। আমি ঠিকই বুঝি, তুমিই বুঝতে চাও না। যাবে এখান থেকে? যদি না যাস তাহলে দিব 2টো। কোথায় দিবে? মানে? চরগুলি কোথায় দিবা জিজ্ঞেস করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এভাবে মানুষকে মানুষ ধমক দেয়? এই বলে নীরা হনহন করে চলে গেল। তারপর রাজু আর রাকিবের সাথে কথা বলছি, এমন সময় রাজু বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে। রাজু, তুই পিছনের কথাগুলো ভুলে গেলি? ভুলিনি, কিন্তু এগুলো তো আন্টির কথাই করেছে। যার কথাই করুক না কেন, আমি অহংকারী মেয়েকে ভালোবাসতে পারবো না। আচ্ছা বাদ দে না রাজু এইসব কথা। আচ্ছা রানা, তোর কেমন মেয়ে পছন্দ রে? জানি না রে দোস্ত, কিন্তু এই অহংকারী মেয়েকে নয়। ও তোকে অনেক ভালোবাসে। দরকার নেই এরকম অহংকারী মেয়ের ভালোবাসা। অনেক হয়েছে রে, এবার বাসায় যাওয়া যাক। তারপর সবাই বাসায় চলে গেলাম। রাতে খাবার খাচ্ছি
আমি, বাবা মা আর রাজু আর আপু। আমি একা এক পাশে, আরেক পাশে আপু, রাজু আর আব্বু। আর আম্মু রান্না করে। এমন সময় আমার কাশি হলো। আম্মু পানি দাও তো। এই নাও পানি। আমি পানি খেয়ে খাবার খাবো, ঠিক তখনই বললাম, আম্মু তুমি তো রান্না করে। রাজু, আব্বু ওরা তো অন্য পাশে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ। নীরা এই কথাটা আমার কানের কাছে এসে বলল। আমি সহ সবাই হার্ট অ্যাটাকের অবস্থা। তারপর আমি আম্মুকে খাবারের পরে বললাম, আম্মু এই মেয়ে আমাদের বাড়িতে কেন? কোন মেয়ে? নীরা। মেয়ে মেয়ে করছিস কেন? আর ওর চাচার বাড়ি, ও যখন মনে হয় তখন আসবে। তাহলে ওই সময় ওইটা বললো কে? আম্মু কোনটা? আমার বউ। তুই ওর কথা এত সিরিয়াসলি নিস কেন বল? তুই জানিস ও একটা দুষ্টু মেয়ে। ও তো ছোট একটা মেয়ে। এতটাও ছোট না, আরও দুষ্টিমে ওর কাছে রাখতে বলো। আর কিছু বললাম না, ছাদে চলে গেলাম। মাথাটা খুবই গরম। যাকে আমি দেখতে পারি না সে নাকি সারাটা দিন আমাকে শুধু ডিস্টার্ব করে। একটা সিগারেট ধরালাম, চোখ বন্ধ করে টানছি। এমন সময় দেখি সিগারেট নাই, চেয়ে দেখি আবার নীরা। তুমি এখানে কি করো? আর বন্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? আমি আমার বাড়িতে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা থাকবো, তাতে তোমার কি? আর সিগারেট সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার কি? আমার কোনো সমস্যা নেই। তুমি সিগারেট খেয়ে যখন তোমার ঠোঁটগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু আমি কিস খেতে পারবো না, বুঝলে রানু জানো? হোয়াট? কি মনে করিস তুই নিজেকে? আমাকে যখন ইচ্ছা যা করবে আমি কিছুই বলবো না? আমি কখনো বলেছি তোকে ভালোবাসি? তুই তো জোর করে আদায় করতে চাস। যদি মনে করো তাহলে তাই। তুই একটা ফাজিল। তুমি আমাকে যাই বলো না কেন, কোনো লাভ হবে না। এইসব কথা আমার এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বেরিয়ে আসে। তারপর আমি চলে গেলাম নিচে। ওইদিকে নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন সকালে নাস্তা করে আমি কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। যখন বাইকে উঠবো ঠিক তখনই নীরা এসে আমার পিছনে বসেছে। তুই এখানে? নাম নাম বলছি। নামবো কেন? তুমিও স্কুলে যাবে, আমিও যাব, তো একসাথে গেলে কোনো সমস্যা? অনেক সমস্যা, নামতে বলেছে নাম। চাচা, চাচি। কিরে সারের মতো চেঁচাছিস কেন? তুমি যদি আমাকে না নিয়ে যাও, তাহলে আমি চাচা চাচিকে বলে দিব যে তোমার গার্লফ্রেন্ড আছে। আমি তাহাদের বলে দিব, বলে তুমি আমাকে নিয়ে গেলে আমি দেখে ফেলবো, তাই আমাকে নাও নাই। মানে? ব্ল্যাকমেল। তোকে আমি দেখে নেব। দেখার অনেক সময় পাবে, এখন চলো, সময় হয়ে। চল। তারপর আমি বাইক চালাচ্ছি। এমন সময় আমাদের পাশ দিয়ে এক সাইকেলওয়ালা যাচ্ছে। এমন সময় নীরা বলল, এই সাইকেলওয়ালা ভাই, আমাকে তোমার সাইকেলে একটু ছাড়বে? কেন? বাইকে চড়তে ভালো লাগে না তোর? এটা বাইক? হাসালি, যেটাকে সাইকেল ফেল করতে পারে। ওকে, তাহলে আমাকে শক্ত করে ধরে বস। তারপর ফুল স্পিডে চালাতে লাগলাম। রাস্তার ধুলো সব উঠছে। নীরা তো ভয় আমাকে জড়িয়ে ধরে বলছে, স্পিড কমাও। আমার বাইকে 2টাই গিয়ার আছে। তারপর 30 মিনিটের পথ 10 মিনিটে চলে আসলাম। নীরা তো ভয়ে ভয়ে লাফাচ্ছে। যাই এবার ক্লাসে। যাচ্ছি। যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে দেখবি আমি কি জিনিস। তারপর নীরা চলে গেল। আমি মনে মনে বলছি, যাক বাবা বাঁচা গেল। এভাবে প্রতিদিন নীরা আমাকে অত্যাচার করে। হঠাৎ একদিন নীরা কলেজের জন্য তৈরি হচ্ছে। এমন সময় নীরার আম্মু আসলো। নীরা বলল, কিছু বলবা আম্মু? তুই এমন করস কেন? কি করেছি আম্মু? তুই রানাকে একটু শান্তিতে থাকতে দাস না কেন? তোমাকে কে বলেছে আম্মু? রানাই ফোন করে বলেছে। কি, তোমার কাছে নালিশ করেছে? তুই আবার ওর পিছু নিলে তোর খবর আছে। নীরা হনহন করে রুমে আসলো। তারপর আমার কাছে কল দিল। কি হয়েছে নীরা? তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? বলো না, তোমার সাথে কিছু কথা আছে। পরে বলিস। তারপর নীরা জোর করে আমার কাছ থেকে ঠিকানা নিল। আমি আর আমার বন্ধুরা বসে গল্প করছি। এমন সময় একটি মেয়ে আমাদের সামনে দিয়ে যেতে লাগলো। হঠাৎ পড়ে যেতে লাগলো। ঠিক তখনই আমি তাকে ধরে ফেলি। তারপর বাসায় আসলাম। এমন সময় আব্বু আমার সামনে এসে দাঁড়ালো। কখনো এত রাগভাবে আমার কাছে আসেনি। আমি তখন বললাম, কি হয়েছে আব্বু? কি হয় না সেটা বল। মানে? তারপর আব্বু আমার গালে কিছু ফটো ছুঁড়ে মারলো আর বলল, রোমান্স করার জায়গা কি অভাব পড়েছে? তুই আমার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হয়। তুই এতটা খারাপ হবি আমি জীবনেও কল্পনা করি নাই। আমি ফটোগুলো চেয়ে দেখি আজকে যে মেয়েটা পড়ে যেতে লাগলো, সেই মেয়েটাকে যখন আমি ধরলাম তখন কে যেন ফটোগুলো তুলেছে। বিশ্বাস কর আব্বু, আজকে এই মেয়েটা পড়ে যেতে নিচ্ছিল।
আমি তাকে ধরে ফেলেছি, কে যেন ফটো তুলেছে। আর বলা লাগবে না, ভালো হয়ে যাও। তোমার সম্মানের দাম না থাকলেও আমার সম্মানের দাম আছে। এই বলে আব্বু চলে গেল। আমার তো মাথায় কিছুই কাজ করতেছে না। এমন সময় একটা হাসির আওয়াজ পেলাম, যেদিকে নীরা হাসতেছে। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে যে এইসব নীরা করেছে। তারপর রুমে চলে গেলাম, কিছুই ভালো লাগে না। তারপর ছাদে গেলাম, গিয়ে দেখি নীরা দোলনায় বসে রয়েছে। আমি বললাম, তুই এটা করলি কেন? কি করলাম? আমি জানি আজকের ওই মেয়েটা তোর বান্ধবী ছিল। আমি তাহাকে বলেছি তোর সামনে গিয়ে পড়ার অভিনয় করতে, ঠিক তখনই আমি ছবি তুলে ফেলেছি। কি মজা! কিন্তু এমন করলি কেন? তুমি আমার আম্মুর কাছে নালিশ দিয়ে আমাকে বকা খাওয়াইছো। আমি তোমার আব্বুর কাছে নালিশ দিয়ে বকা খাওয়াইছি। তখন আমি রাগিভাবে বললাম, তোর প্রতি আমার ঘৃণাটা আরো বেড়ে গেল রে। এটা বলে আমি চলে আসলাম। ওইদিকে নীরা আমার যাওয়া দেখছে। এমন সময় নীরার অজান্তেই নীরা চোখের কোণে পানি চলে আসলো। আসবেই তো, আজকে যে আমি যেই কথা বলেছি, নীরা তো কাঁদবেই। তারপর নীরা বাসায় গিয়ে দরজা বন্ধ করে আসে। দুপুরে কিছুই খায়নি। এবার রাতও চলে আসলো। নীরার আম্মু কতবার বলেছে দরজা খুল দে, কিন্তু নীরা দরজায় খুললো না। তারপর নীরার আম্মু নীরার রুমের সামনে ডিউটি করতেছে। এমন সময় নীরার আব্বু আসলো। নীরার আম্মুকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তারপর নীরার আম্মু সব বলল। তারপর নীরার আব্বু নীরার দরজায় টোকা দিতে দিতে বলল, নিরামা দরজা খোল, তুই না খুললে কিন্তু আমি কান্না করে দিব। নীরা তার বাবার কান্না সহ্য করতে পারে না। তারপর নীরা দরজা খুললো। তারপর নীরার বাবা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর মা? তেমন কিছু না আব্বু, মাথাটা একটু ব্যথা করে। নীরার আম্মু মনে মনে বলল, ঢং, আমি সেই সকাল থেকে ডাকতেছি কোনো খবর নাই, এখন বাবা এসে কান্নার কথা বলতেই দরজা খুলে দিল। চল নীরা। কোথায় আব্বু? ডাক্তারের কাছে। না আব্বু, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? বললাম না আব্বু, ঠিক হয়ে যাবে। চলো এবার সবাই খেতে যাই। অনেক ক্ষুধা লাগছে আম্মু। তারপর রাতের খাবার খেয়ে নীরা ঘুমিয়ে গেল। কালকের সব কথা নীরা ভুলে গেছে। সকালে আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, তার নাম নিহা, তার সাথে ক্যাম্পাসে একসাথে বসে কথা বলি। এমন সময় নীরা সেখানে গেল। এই নিহা, তোকে বলেছি না আমার রানু জানুর কাছে আসতি না? আমি রানাকে ভালোবাসি, রানাও আমাকে। সেটা বলার আগেই আপনারা কিছু বুঝলেন না, তাই না? আমিও বুঝলাম না। তাকে দেখি নীরা নিহাকে চড় মারলো। আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে। তাই আমি নীরাকে, পুরো কলেজ নিস্তব্ধ হয়ে গেছে। নীরা তো গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নিহাও চলে গেল। তারপর রাজু আসলো। রানা, তুই কাজটি ঠিক করলি না। কি ঠিক করবো না করবো সেটা তোকে বলবো আমি? তুই নিহাকে ভালোবাসিস? আরে না, আমি তো জাস্ট নীরার হাত থেকে বাঁচার জন্য এসব করেছি। ওইদিকে নীরা তার বান্ধবীদের কাছে গেল। তারপর সব ফারিয়াকে বলল। তারপর ফারিয়া বলল, তুই শুধু শুধু রানার পিছনে হাঁটিস, কোনোদিনও তুই রানাকে পাবি না। তারপর নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি যে রানাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, তুই তোর জীবনটাকে তোর মতো করে সাজা, তারপর দেখবি রানার থেকেও ভালো ছেলে তোর পিছনে ঘুরছে। ঠিক আছে, আজ থেকে আমি নীরা, আগের নীরা থাকবো না। তারপর নীরা বাসায় এসে আমার ফটোগুলো ডিলিট করে ফেলে। তারপর আমার ফোন নাম্বারও ডিলিট করে ফেলে, কারণ নাম্বার থাকলে মাঝে মাঝে কল দিতে মন চাইবে। পরের দিন সকালে আমি নাস্তা করে কলেজে গেলাম। নীরাও গেল, বাট নীরা আগের মতো আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায় না। এভাবে আমাদের দিন চলতে থাকে। এদিকে নিহা আবার আমাকে ভালোবেসে ফেলেছে। আমি আবার নীরার থেকে সরার জন্য নিহার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু নিহা তো তা জানে না। একদিন নিহার আমি কথা বলছি ক্যাম্পাসে। হঠাৎ নিহা বলে ফুচকা খাবে, তাই আমি ফুচকা আনতে গেছি। এসে দেখি নীরা নিহাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলো। আমি এসে নিহাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। তারপর নিহা কাঁদতে কাঁদতে বলল, রানা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য এর সহ্য হয় না, তাই আমাকে বললো আমি তোমার জীবন থেকে চলে যেতাম। আমি রাজি হইনি, তাই আমাকে চল মারলো। তখন আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। আমি নীরার গালে চড় মারলাম। নীরা চড়গুলো খেয়ে কিছুই বললো না, কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আমি নিহার সাথে কথা বলতেছি, এমন সময় কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে তার দিকে ঘোরালো। আমি তার মুখ দেখার আগেই আমার গালে ঠাস ঠাস করে মেরে দিল। এই কলেজে সবাই আমাকে ভয় পায়, আর আজকে আমার গালে চড় মারলো। হাউ ফানি! আমি তো পুরো গরম। যে দেখি ফারিয়া, মানে নীরার বান্ধবী। আমি কিছু বলার আগে ফারিয়া বলল, প্রথমেই আমি সরি, আপনি আমার থেকে বড়, আপনাকে থাপ্পড় মারার আমার কোনো অধিকার নাই। আমাকে থাপ্পড় মারলে কেন? আপনি নিজেকে কি মনে করেন? কেন? আমি আবার কি করলাম?
কেন আপনি নীরাকে শুধু শুধু চড় মারলেন? কেন? শুধু শুধু কেন মারবো? ও নিহা কি বলেছে তুমি শোনোনি? নীরা কি বলেছে সেটা শুধু নিহার মুখ থেকে শুনেই আপনি নীরাকে মারলেন? নীরাকে জিজ্ঞেস করেছেন নিহা যা বলেছে তাহা কি সত্য নি? কি জিজ্ঞাসা করবো? নিহা তো সত্যি কথাই বললো। নিহা একটুও সত্য বলেনি। কি বলতে চাও? আর তুমি কিভাবে জানলে এগুলো সত্যি না? তাহলে শোনেন, নীরা আজকে কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কলেজে ঢুকছে। এমন সময় নীরার সাথে ধাক্কা খায়। তারপর নীরা নিহাকে সরি বলে, কিন্তু নিহা তাহাকে একের পর এক অপমান করেই যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত তার মা বাবাকে নিয়ে গালি দিল। এমন সময় নীরা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তাই দিয়েছে। তাহলে নীরা বললো না কেন? নীরা কি বলবে? সে তো নিহার কথা শুনেই স্তব্ধ হয়ে গেছে। তারপর আমি নিহাকে জিজ্ঞাসা করলাম, নিহা ও যা বলছে তা কি সত্যি? না, ও যা বলে সব মিথ্যা। তারপর রাজু জানি কোত্থেকে এসেছে। তারপর রাজু বলল, রানা, ফারিয়া যা বলছে সব সত্যি। তুই জানলি কিভাবে? আমি ক্লাসের থেকে এসে দেখি নীরা তাড়াতাড়ি আসতেছে। তারপর যা হয়েছে তা তো ফারিয়া বলেছে। এখন আমি সব বুঝে গেছি। তারপর আমি নিহার কাছে গেলাম, নিহাকে জিজ্ঞেস করলাম, নিহা তুই এতটা খারাপ? আমি আগে বুঝিনি। বিশ্বাস করো রানা, আমি তোমাকে ভালোবাসি। কেউ চায় না যে ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসুক। নিহার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমি নিহার প্রেমে পড়ে গেছি। তারপর আমি আর নিহা চলে আসলাম। ভাবতেছি নিহা যেটা বলেছে সেটা তো ঠিকই। ওইদিকে ফারিয়া নীরার কাছে গিয়ে দেখে নীরা কাঁদতেছে। এমন সময় ফারিয়া পিছন থেকে নীরার কাঁধে হাত দিল আর বলল, আরে কাঁদিস না, আমি রানাকে বুঝিয়ে দিয়েছি আমার বান্ধবীকে কাঁদানো কি জিনিস। কি করেছিস? তেমন কিছু করিনি, তোরে যা দিয়েছে তা সুদে আসলে রানাকে দিয়ে এসেছি। তুই কি করছো সেটা বল, উল্টাপাল্টা কিছু করস নাই তো? কিছু করিনি, শুধু 4টা থাপ্পড় দিয়েছি। তুই এটা কি করলি আমার জন্য? তোকে কাঁদাবে, আমি কিছু বলবো না। আমি বাসায় যাই রে। ওকে। তারপর নীরা বাসায় চলে গেল। আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পর নিহা কল করলো। হাই জানু, বলো। বাসায় কখন পৌঁছলে? মাত্র। তুমি কি করো? এই তো তোমার কথা ভাবতেছি। ভালো। তুমি কি করো? এই তো আমার সোনার সাথে কথা বলতেছি। ঠিক আছে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। তুমিও। উম, তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। ওইদিকে নীরা দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আজকে নীরার আব্বু কান্নার কথা বলার পরও নীরা দরজা খোলেনি। নীরা একটা কথাই ভাবতেছে, যে জীবনে কেউ আমাকে একটা ফুলের আঁচড় দেয় নাই, আর আজকে রানা ভালোবাসা কিনা এত কষ্ট। আমি তো রানাকে ভুলে গেছি, তাহলে এমন হলো কেন? পরের দিন সকালে ক্যাম্পাসে আমি, রাজু, ইমামা, সাকিব সবাই বসে গল্প করছি। এমন সময় নিহা আমাকে কল দিল। আমি সেখান থেকে একটু আড়ালে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো নিহা, কেমন আছো? একটা কথা বলি। একটা কেন, 10টা বলো। তুমি দিবে তো? অবশ্যই দেব। আমার আম্মু খুব অসুস্থ, যদি পারো তাহলে 20,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবে? আমি জানতাম তুমি একটার পর একটা প্রশ্ন করবা। ঠিক আছে, আমার টাকা লাগবে না। ওকে শোনা, রাগ করো কেন? তোমার বাসার ঠিকানা বলো, আমি নিয়ে আসতেছি। তোমার আশা লাগবে না, আমি আসতেছি। ওকে। তারপর নিহা সে আমার থেকে টাকা নিয়ে চলে গেল। রাজু সব দেখছে, তাই রাজু এসে জিজ্ঞাসা করলো, তুই এগুলো টাকা ওকে দিলি কেন? ওর আম্মু অসুস্থ তাই। আম্মু অসুস্থ মানে? অসুস্থ মানে অসুস্থ। ওর আম্মু থাকলে তো অসুস্থ হবে। মানে থাকলে অসুস্থ হবে, এটা কেমন কথা? কি বলতে চাস তুই? ওর আম্মু 1 বছর আগে মারা গেছে। কি? শোন নিহা, তোকে ভালোবাসে না, সে ভালোবাসে তোর টাকা পয়সাকে। রাজু, আর একটা কথা বললে নিহার নামে তুই আমার কি হস সেটা আমি ভুলে যাব। তুই ভালোবাসার প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই এখনো চিনলি না কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা মিথ্যা ভালোবাসা। এটা বলে রাজু চলে গেল। আমি চলে গেলাম। আমি ভাবতেছি নিহা মিথ্যা কথা বলে টাকা নিল কেন? ওইদিকে নিহা টাকা নেওয়ার পর একজন জিজ্ঞাসা করলো, নিহা এত কম টাকা? মাত্র শুরু, আস্তে আস্তে আনতে হবে। ওকে, দেখিও ধরা যেতে না পারে। আজকে রাতে নিহার ফোন দিল না। আমি মনে করেছি হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আমি আর ফোন দিইনি। তারপরের দিন আমার দাদু খুব অসুস্থ, তাই আমরা আর নীরারা গ্রামে চলে গেলাম। কিন্তু দাদু অসুস্থ না, মিথ্যা বলে আমাদের নেওয়া হয়েছে। মাত্র 2 দিন ছিলাম গ্রামে, কোনো নেটওয়ার্কও পাওয়া যায় না, তাই নিহার সাথে কথা হয়নি। আজকে আমি শহরে চলে আসলাম। সবাই মানা করেছে, কিন্তু নিহার জন্য মনটা খারাপ হয়ে গেছে, তাই চলে আসলাম।
আস্তে আস্তে রাত হয়ে গেছে। নেহাকে ফোন দিয়েছি, বাট ফোন বন্ধ। পরের দিন সকালে কলেজে গেলাম, গিয়ে শুনতেছি নেহা নাকি গত 3 দিন কলেজে আসেনি। মনে করেছিলাম কোনো সমস্যা, তাই ইমামকে জিজ্ঞাসা করলাম, নিহার কি হয়েছে? কই জানি না তো। এই কয়দিন আমার খবর নিতে আসেনি? না, তার ফোনে কল দাও। তার ফোন বন্ধ। তাহলে তার বাসায় যা। আমি তো তার বাসা চিনি না। আমি চিনি, চল। তুই চিনিস কিভাবে? তুই একটা মেয়েকে ভালোবাসিস, আমি তার খবর রাখবো না? এটা কেমন কথা? তারপর নিহার বাসায় চলে গেলাম। ইমাম নিচে বসেছিল, আমি উপরে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম নিহা একটা ছেলের সাথে তার রুমে। ছেলেটার গায়ে কিছুই ছিল না। তারপর ছেলেটা আমাকে দেখে চলে গেল। নিহা আমার কাছে এসে তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে? বলার সাথে সাথে তার গালে বসিয়ে দিলাম 4টা চর, আর বললাম, আজকে যার জন্য আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবে একদিন সেও তোমাকে রেখে চলে যাবে। শিহাব আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তাহলে এতদিন আমার সাথে যা যা করেছে তা কি ছিল? নিহা একটা শয়তানে হাসি দিয়ে বলল, এতদিন তোমার সাথে অভিনয় করলাম। আজ আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবা শিহাবও তোমাকে দূরে সরিয়ে দেবে। নাহলে আজকে তোমাকে একা রেখে চলে যেত না। তারপর চলে আসলাম সেখান থেকে। জীবনে সত্যি ভালোবাসাটাই বুঝলাম না। তারপর সেই দিনই গ্রামে চলে গেলাম। সবাই আমাকে দেখে তো অবাক, কারণ গতকালকে চলে গেলাম আর আজকে চলে আসলাম। দেখি সবাই গল্প করছে, বাট নীরাকে কোথাও দেখি না। সবগুলো ঘরে নীরাকে খুঁজলাম। বাকি আছে দাদুর রুম। দাদুর রুমে ভয়ে ভয়ে ঢুকলাম। ঢুকে দেখি সেখানেও নীরা নেই। এখন নিজের থেকে কেমন জানি লাগে। হঠাৎ দাদু এসে বলল, কাউকে খুঁজতাছো দাদু ভাই? কই না তো। তাহলে এত পেরেশান হয়ে কাকে খুঁজতাছো? কাউকে না, তোমাদের বাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই সব রুমটি দেখতেছি। ও, তারপর সেখান থেকে চলে গেলাম। হঠাৎ দেখি কিছু মেয়েরা বাড়ির বাইরে আসতেছে। মনে করেছিলাম সেখানে আছে, কিন্তু না, একে একে সবাই চলে গেল। নীরাকে দেখলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বাইরে গায়ে হাত দিয়ে বসে আছি। এমন সময় মিতু, মানে আমার বড় বোন, এসে বলল, কি রে, গালে হাত দিয়ে বসে আছিস কেন? বউ হারিয়ে গেছে। কি বললি? আরে কি বলতে কি বলে ফেলেছি। আরে না, মজা করেছি, কলেজের কথা মনে পড়েছে। ও, তারপর আপু চলে গেল। কিছুক্ষণ পরে দেখি নীরা একটা ছেলের সাথে আসতেছে। প্রথমে নীরাকে দেখে খুশি হলো, পরে ছেলেটাকে দেখে খুব রাগ হলো। তারপর নীরা আমাদের সামনে ছেলেটাকে নিয়ে গেল। রাতে সবাই একসাথে খেতে বসেছি। এমন সময় দাদু বলল, রানা কালকে নীরা আর তুই গ্রামটা ঘুরে আসিস। মনে মনে অনেক খুশি হলাম। না দাদু, আমি রায়হানের সাথে যাব। কেন, রানার সাথে যেতে কোনো সমস্যা আছে? না দাদু, রানা ভাইয়ার সময় নেই আমাকে ঘুরে দেখানোর। নীরার মুখে ভাইয়া ডাকটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর খাবার খাওয়া থেকে উঠে গেছি। দাদু বলল, কিরে, তোর আবার কি হলো? কিছু না দাদু। তাহলে খাবার না খেয়ে উঠলে কেন? ক্ষুধা লাগেনি। না লাগলে বসছিলে কেন? সবাই দেখে কিছু বলতেছে, দেখি নীরা কিছু বলে না। তারপর রুমে চলে গেলাম। গিয়ে ভাবতেছি, আমি কি নীরাকে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি? নীরাকে কি আমি আর পাবো না? নীরার মুখে আর কখনো রানু জানু শুনবো না? ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে দেখি রায়হান বাইক নিয়ে এসেছে। নীরা বলল, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। ওকে। তারপর নীরা রেডি হয়ে বাইকে বসে বলল, রায়হান, তুমি শার্ট পাল্টালে কখন? আর তোমার মুখে হেলমেট আগে ছিল না তো? কিছু না বলে বাইক চালাতে লাগলো। আবার নীরা বলল, কোনো কিছু বলছো না কেন রায়হান? কোনো কথা বলে না। তাই নীরা রেগে বলল, এই কে তুমি, কথা বলছো না কেন? রায়হান কোথায়? এমন সময় মুখ থেকে আমি হেলমেটটা সরিয়ে নিলাম। তুমি? রায়হান কোথায়? তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি নীরাকে একটা নির্জন জায়গায় নিয়ে গেলাম আর বললাম, নীরা আমাকে ক্ষমা করে দে। কিসের ক্ষমা? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কিসের অন্যায়? তোকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে কি কষ্ট দিবেন? সেটা তো আমার দোষ ছিল। নীরা, আমি তোকে ভালোবাসি। কেন আমাকে অপমান করে আপনার মন মিটে নাই? সত্যি আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। কেন, নিহা কি হয়েছে? নিয়ে আমাকে ভালোবাসেনি। এটা বলার সাথে সাথে নীরা চলে গেল। আমি একটু গ্রামটা ঘুরে দেখতেছি। ওই দিকে নীরা বাসায় গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তখন নীরার আম্মু বলল, কিরে, আমরা তো কাল যাব, তুই আজকেই ব্যাগ গুছাস কেন? আম্মু, আমি এখন চলে যাব। কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই, কলেজে অনেক দিন হয়ে যাই নাই তাই। নীরা আবার যখন যা বলে তাই করে, তাই কেউ আর তাকে বাধা দিল না। নীরা চলে গেল। আমি বাসায় আসলাম। যখন নীরাকে না দেখলাম তখন আপুকে জিজ্ঞাসা করেছি। আপু বলল,
নীরা চলে গেল, তাই দেরি না করে আমি চলে গেলাম স্টেশন। গিয়ে দেখি নীরা বসে আছে। আমি বললাম, কি রে, কোথায় যাচ্ছিস? কেন, বাসায় কেউ কিছু বলে নাই? এত কিছু বাদ দে, চল আমার সাথে বাসায়। আমি যাব না। তুই যাবি নাকি জোর করে নেব? আমি যাব না বললাম না। ওকে। তারপর নীরাকে কোলে নিলাম। কি করছিস, সবাই দেখছে তো। করার কিছু নেই, তুই যাবি না তো এমন করতে বাধ্য হলাম। ওকে যাব, নামা বলছি, নামা। তারপর আমি নীরাকে নামিয়ে দিয়ে বললাম, আজ থেকে একবেলা খাবি। কেন? তোর খুব ওজন তাই, শরীর কমাবি, নাহলে তোকে আমি কোলে নিতে পারবো না। কি করবে তুমি? দেখে নে। আমি আজকা টানে নীরাকে পাজা কোলে তুলে নিলাম। নীরার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এরকম করবো সেটা ভাবতেও পারিনি। কোলের মধ্যে থেকে নীরা হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছো এসব, নামাও বলছি। নামাবো না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এইরকম করবে। এটা একটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এসব করতে। ভালো ভালো যদি যেতে চাইতি তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তা এভাবে নিয়ে যাবো তোকে। তোমার কি মাথা খারাপ? প্লিজ নামিয়ে দাও। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে, নামাও। ওকে, নামাচ্ছি। আমি নীরাকে নামিয়ে দিলাম। নীরা বাধ্য মেয়ের মতো আমার সাথে বাড়িতে গেল। বিকেলবেলা উঠোনের এক কোণে বসে আছে নীরা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজারো পরিমাণে জমে আছে নীরার। প্রকাশ করতে পারছে না কারো কাছে। মনের মধ্যে চাপা কষ্টটা কারো কাছে প্রকাশ করতে না পারলে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। নীরার অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো টলমল করছে। বুকের মধ্যে হাহাকার চলছে। না পারছে কারো কাছে বলতে, না পারছে সইতে। আমি বিকেল একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া লাগাতে লাগলাম নিজের শরীরে। আমি উঠোনে পায়চারি করার সময় দেখতে পেলাম নীরা চেয়ারে বসে আছে। গভীর মগ্নেশে বাতাসে চুলগুলো উঠছে নীরার। বেশ লাগছে তাকে দেখতে। মুচকি একটা হাসি নিয়ে নীরার সামনে গিয়ে দাঁড়ালাম। নীরার ভ্রুক্ষেপ নিয়ে আমার দিকে। আমি হালকা হেসে বললাম, কি ভাবা হচ্ছে ম্যাডাম? নীরা চুপ করে আছে। কি হলো, মুড অফ কেন? নীরা তাও চুপ করে আছে। কি কথা বলবি না? আমাকে একটু বিষ দিতে পারবি রানা? ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো নামে মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া নাই, কোনো ইচ্ছে নেই। থাকলেও পূরণ করতে পারি না। আমি যা করি সবই ভুল, সবটাই অন্যায়। তোমাকে ভালোবেসেছিলাম, সেটাও ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে। চড় থাপ্পড় খেতে হয়েছে। বাবা মার চোখের মণি আমি থাপ্পড় দেওয়া তো দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি তারা আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম। যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়ের সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি। নীরবে সরে গেছি। সরতে তো হতোই। আমি যে অন্যায় করেছি। আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শোধরাতে যাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু না, তুমি এখন আমাকে কাছে টানছো। এখন এটাও আমার অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়। আমি এখন কি করব একটু বলবি কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হলেই ফেলে দিল? কথাগুলো বলেই নীরা অজরে কাঁদতে লাগলো। আমি মাথা নিচু করে বসে আছি নীরার সামনে। আমার চোখে পানিগুলো ঝলমল করছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আমার। নীরা উঠে চলে গেল। আমার উত্তরের অপেক্ষা না করেই 2 দিন কেটে গেল। নীরা আর আমার ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছি কিছুক্ষণ আগেই। নিজেদের বাসায় চলে গেল সবাই। ওইদিকে নীরা মন খারাপ করে বসে আছে রুমে। আসার সময় খায়নি পর্যন্ত। পরের দিন ভার্সিটি চলে যায় নীলা। গিয়ে আগে ফারিয়া তোমার সাথে দেখা করে। কতদিন পর দেখা। নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারিনি ওরা। ক্লাসে এসে ক্যাম্পাসে গিয়ে বসে আছে ওরা 3 জন। এমন সময় ফারিয়ার মোবাইলে কল আসে। ফারিয়া কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু নীরা চোখ ফাঁকি দিতে পারেনি। কথা বলে শেষ করে ওদের সাথে আবার যোগ দেয় ফারিয়া। কাছে এসে বসতেই হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিয়ে নেয় নীরা। হতবাক হয়ে তাকিয়ে থাকে ফারিয়া। নীরা ডায়াল করে দেখলো কিছুক্ষণ আগে যে কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা। কি ব্যাপার,
তলে তলে এত কিছু আর আমরা জানি না, এটা কিন্তু খুব খারাপ। কি হয়েছে রে নীরা? তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে নীরা তোমাকে সেভ করে নাম্বারটা দেখায়। ওরা দুজনে মিলে ফারিয়া কেমনভাবে ধরে যেন ও অনেক বড় কিছু চুরি করেছে। নীরা তোমার জোরাজুরিতে সবটা খুলে বলল ফারিয়া। কিছুদিন হলো আমি নিজেদের বিজনেসে জয়েন করেছি। বাবা এখন অনেক খুশি, এদিকে আমি অনেক খুশি। লেখাপড়া করছি, পাশাপাশি বিজনেসও সামলাচ্ছি। যদিও বেশ দখল যাচ্ছে আমার। রেগুলার ভার্সিটি যেতে পারি না এখন আমি। তারপরে মাঝে মাঝে যাই, কিন্তু নীরাকে পাই না। নীরার কোনো সমস্যা হলো না তো? চিন্তায় পড়ে গেলাম। ওইদিকে নীরা ছাদে বসে ফোনে গান শুনছিল। এমন সময় নীরার আম্মু এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? রানা এসেছে, তোকে ডাকছে। কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। নীরা মনে মনে ভাবতেছে, এই রান্না আবার কেন আসলো? মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো নীরা। আমাকে কোথাও দেখতে পেল না নীরা। মাকে জিজ্ঞাসা করলো, রানা কোথায় মা? তোর রুমে আছে হয়তো। নীরা নিজের রুমে আসলো। খাটের উপর বসে আছে আমি। নীরার উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকালাম। নীরা বিনা সংকোচে জিজ্ঞাসা করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলে এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না নীরা? আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এইটা বলার জন্য এসেছো? প্লিজ নীরা, সিনক্রেট করিস না, একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিন্তে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো আমাকে কঠিন থেকে কঠিন করে বদলাতে বাধ্য করেছে। কথাটা বলে একটা গম্ভীর নিঃশ্বাস ছাড়ল নীরা। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলাম নিজের গন্তব্যে। ওইদিকে নীরবে চোখের পানি ফেলতে লাগলো নীরা। যতই যাই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা কি ভোলা এত সহজ? তোমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, সামনের মাসের 1 তারিখ। আরও 17 দিন পরে বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। এদের শপিং বলে কথা। বিকেলে নীরা আর ফারিয়াকে নিয়ে শপিংয়ে যাবে তমা। দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়েছে নীরা। ফোন করে সবাই এক জায়গায় হয়েছে। শপিং মলে পুরো 3 জনে ঘুরে ঘুরে দেখছে। এটা পছন্দ করছে তো ও এটা পছন্দ করছে। তোমার জন্য 3টা শাড়ি কিনলো, সাথে কয়েকটা 3 পিস আর প্লাজো কিনলো। নীরা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনের একটা লেহেঙ্গা নেড়ে ছেড়ে দেখছে। প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা। এত টাকার সাথে আনেনি নীরা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে। কারো কাছে প্রকাশ করলো না, কিন্তু আমি সব আড়াল থেকে দেখছি। পরের দিন সকালে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আছে নীরা ও তার আম্মু। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। নীরার আম্মু উঠে গিয়ে দরজাটা খুলতেই একটা কুরিয়ারের লোককে দেখতে পেল। নীরার আম্মুকে বলল, এখানে নীরাকে? নীরা আমার মেয়ে। কেন? ওর নামে একটা পার্সেল আসছে। তুই কিছু অর্ডার করছত নীরা মা? না মা, কেন, কি হয়েছে? অনলাইনে কিছু অর্ডার করছত? আরে না। তোর নামে পার্সেল আসলো। আমার নামে পার্সেল? আবার কে পাঠালো? তারপর নীরা লোকটির দেওয়া একটা পেপারে সাইন করে প্যাকেট নিয়ে সোফায় গিয়ে বসলো। প্যাকেট কোনো নাম নেই, কে পাঠিয়েছে তাও জানে না। কি আছে এটাতে, খুলবে কি খুলবে না ভাবছে। অনেক ভেবে প্যাকেটটি খুললো। খোলার পর নীরা অবাক হয়ে গেল। এটা তো কালকের সেই লেহেঙ্গাটা, যেটা আমি কালকে পছন্দ করেছি। কে পাঠালো? ফারিয়া, তমা? না, ওরা তো জানেই না। তাহলে কে পাঠালো? তারপর নীরা প্যাকেটে রেখে দিল। কালকে যখন ওরা 3 বান্ধবী শপিং মলে ঢুকেছে, আমি তাদের পিছন পিছন ঢুকেছি। তারপর দেখলাম নীলা ওই লেহেঙ্গাটা অনেকক্ষণ নাড়াচাড়া করছে। যখন সে না নিয়ে চলে গেল তখন বুঝলাম সে টাকা আনেনি মনে হয়। তারপর কুরিয়ারের লোকের কাছ থেকে খবর নিয়ে অফিসে ঠান্ডা মাথায় চলে গেলাম। আর কিছুদিন পরে তোমার বিয়ে। সবাই মানা করেছে কলেজে না যেতে। তারপরে তোমার শেষবারের মতো একবার গেল, গিয়ে নীরাকে আর ফারিয়াকে কল দিয়ে তারাও কলেজে গেল। তখন রাজু আমাকে কল দিয়ে বলল নীরা নাকি কলেজ এসেছে। ও, আপনাদের একটা কথা বলে নেই, কলেজ ভার্সিটি একসাথেই। আবার অনেকে বলতে পারেন কলেজ একবার ভার্সিটি একবার, এক একবার এক এক কথা বলছি। যাই হোক,
গল্পে ফেরা যাক। তখন আমিও কলেজে চলে গেলাম। গিয়ে দেখি নীরা, তমা, ফারিয়া খুব হাসাহাসি করছে। নীরার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারা আমাকে দেখে হাসি বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে তাদের হাসিটা বিলীন হয়ে গেছে। আমি ফারিয়া আর তমার দিকে তাকিয়ে বললাম, তোমরা একটু ওইদিকে যাবে? নীরার সাথে আমার কিছু কথা আছে, ওরা যাবে না। কি বলবে ওদের সামনে বলো? প্লিজ। ঠিক আছে, আমরা একটু ওই দিকে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওদের পাঠালে কেন? আমি চাই না আমাদের দুজনের মাঝে ওরা কাবাব মে হাড্ডি হোক। মানে কি? এখন আমরা একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা থাকলে ওরাও লজ্জা পাবে, আমরা পাবো, তাই আর কি। কি চাও তুমি? আমাকে একটু বলবে? শুধু তোমাকে চাই। আমি কি কোনো বাজারের জিনিস যে আমাকে চাইলেই পাওয়া যাবে? তুমি বাজারে জিনিস হবে কেন? আর তুমি তো পুরো পৃথিবীর মধ্যে একজনই। হইছে, আর কি বলবে? বলো না। কি বলবো? শুধু একবার বলো ভালোবাসি। এই কথাটা শোনার জন্য আমি তোমার কাছে কিনা করেছি। তুমি আমাকে অপমান করছো। সেই সময় তো আমি ভুলটা করেছি, তুই এই ভুলটা করিস না প্লিজ। আমি বলবো না। শুধু একবার বল। বলতে পারবো না। তারপর আমি চলে গেছি সেখান থেকে। মুহূর্তের মধ্যে নীরার মুড অফ হয়ে গেছে। তোমার ফাড়ি আসলো, কত কথা বললো, বাট নীরার মুখ থেকে কোনো কথাই বের হলো না। তখন তোমা বেশ রেগে বলল, চল ফারিয়া, এখানে থাকিয়া কি হবে? এখানে এসেছি মজা করতে, কেউ বোবা হয়ে গেছে, তাহলে থেকে কি হবে? কিরে, কিছু বলবি না? আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। তোরা যাস না প্লিজ। ওরে আল্লাহ, আমাদের মহারানীর মুড অন হলো তাহলে। এবার বল, রানা কেন এসেছে? তারপর নীরা সব বলল। ফারিয়া রাগী হয়ে বলল, ওর এত বড় সাহস, তোকে এত অপমান করে ওর স্বাদ মিটে নাই? মনে হয় ওর ভুল বুঝতে পেরেছি, তুই ওকে মাফ করে দে নীরা। তুই এই কথা বলছো তমা? দেখ নীরা, কেউ ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, আবার কেউ ভালোবাসা নিয়ে খেলা করে। তুই হয়তো ভুলে গেছিস তমা, রানা তোদেরকে কত অপমান করেছে, আর আমাকেও। শোন, এই সময় রানা নিহার থাপ্পড়ে পড়ে এমন করেছে। শোন তমা, আমি রানাকে তখন থেকেই ভালোবাসি যখন রানার জীবনে কেউ ছিল না। আর নিহার কথা বলছস? নিহা, রানা তো আমাকে দূরে সরানোর জন্য নিহাকে ভালোবেসেছিল। এখন রানা তার ভুল বুঝতে পেরেছে। এক সময় তুই রানার কাছে ভালোবাসার দাবি নিয়ে গিয়েছিলি, কিন্তু রানা তোকে বুঝতে পারে না। এখন রানা তার ভুল বুঝতে পেরেছে, এখন তুই ওর ভালোবাসাকে নষ্ট করিস না। নীরা একটা দীর্ঘ শ্বাস ফেললো, আর কিছু বলল না। এইদিকে আমি অফিসে বসে ভাবতেছি, কি করলে নীরা রাগ ভাঙবে। মনে হয় দামি কোনো গিফট করলে। নীরার সাথে থাকাকালীন বুঝতে পেরেছি মেয়েরা আর কিছু হোক বা না হোক দামি গিফট চায়। বসে বসে ভাবতেছি, এমন সময় আমার মোবাইলে একটা অন্য নাম্বার থেকে কল আসলো। আমি আর নয় ছয় না ভেবে কলটা রিসিভ করলাম। আর আমি ভেবাচাকা খেয়ে গেলাম, কারণ অপর পাশ থেকে শুধু একটা মেইলি কণ্ঠে কাঁদতেছে। কণ্ঠটা চেনা চেনা মনে হলো, চিনতে পারছি না। তাই আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আর কাঁদছেন কেন? দেখুন, আপনার কান্না শোনার মতো সময় আমার কাছে নেই। রানা, আমি তোমার ভালোবাসা। তোমার সাহস হয় কি করে আমাকে কল দেওয়ার? আর এত কিছু হয়ে যাওয়ার পর তুমি আমার ভালোবাসার দাবি নিয়ে এসেছো? আমাকে ক্ষমা করে দাও রানা। তোমার এই বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আমার একটা কথা শোনো প্লিজ। কি বলবা? তাড়াতাড়ি বলো, আমার সময় কম। তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? আমার সময় নেই, রাখছি, বাই। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আমি সুইসাইড করব। তুমি আমার সাথে ব্ল্যাকমেল করে দেখা করতে চাও? সত্যি বলছি, তুমি আমার সাথে দেখা না করে আমি কিন্তু সুইসাইড করব। ওকে, বলো কোথায় কখন দেখা করতে হবে? কালকে বিকেলে লেকের পার্কে। ওকে। তারপর দিন আমি নিহার সাথে দেখা করতে লেকের পার্কে গিয়েছি। ওইদিকে তমা, ফারিয়া, নীরা মার্কেট করতে এসেছে। অবশ্য মার্কেটে যেতে হলে লেকের পাশ দিয়ে যেতে হয়। তারপর তারা মার্কেট করার পর তমা বলল, চল আমরা একটু লেকের থেকে ঘুরে আসি। না রে, তোরা যা, আমার ভালো লাগছে না। মায়ের জিনিস, চল। তারপর তাদের চোরাচুরিতে নীরাও তাদের সাথে গেল। এইদিকে নিহাকে আমি বললাম, কি জন্য ডেকেছো, তাড়াতাড়ি বলো। রানা, শিহাব আমাকে ঠকিয়েছে। তো আমি কি করব? তুমি আমাকে মাফ করে দাও। মা, রানা, আমরা পারি না পিছনে সব ভুলে আবার নতুন করে সব করতে। নতুন করে? আসলে নিহা। এদিকে নীরা তমা ফারিয়া ঘুরে যখন যেতে লাগলো, তখনই নীরার চোখ পড়লো আমাদের দিকে। নীরা দাঁড়িয়ে গেল, ফারিয়া তমাও দাঁড়িয়ে গেল। তমা দাঁড়িয়ে আমাদের দিকে বিশ্বাস করতে পারছে না। আমারও নজর গেল
আমার থেকে কিছুটা দূরে নীরা। আমি তখন নীহার কাছ থেকে উঠে নীরার কাছে যখনই যাব, নীরা তখন হনন করে চলে গেল। আমি আর তার নাগাল পেলাম না। তখন তমা বলল, বাবা মিস্টার রানা সাহেব, আপনি না কাল পর্যন্ত আমার বান্ধবী নীনার পিছনে পাগলের মতো ঘুরছিলেন আর বলছিলেন যে আপনি নিহাকে ভুলে গেছেন? দেখো, তোমরা যেটা দেখেছো সেটা ঠিক, কিন্তু যেটা ভাবছো সেটা ভুল। মানি। তারপর আমি তমার ফারিয়াকে সব বললাম। তখন তমা বলল, আমার না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরা? নীরাকে আমার উপর ছেড়ে দাও। আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরা? এমনি আপনার জন্য তার মনে পাহাড় সমান ঘৃণা। আমি কিছু বুঝি না, আমি শুধু নীরাকে চাই। নীরাকে পাওয়ার জন্য হলে যদি নিহাকে খুন করতে হয়, আমি তাও করব। মাথা গরম করে কিছু হবে না, যা করবে মাথা ঠান্ডা করে করতে হবে। তখন আমি একটু সান্ত্বনা পেলাম। তারপর বাসায় চলে আসলাম। ওইদিকে নীরা দরজা বন্ধ করে কান্না করতে করতে বলল, মাত্র রানাকে বিশ্বাস করতে লাগলাম আর সেই রানা আবার আমার বিশ্বাস ভেঙে দিল। এদিকে আমি ভাবতেছি, রাগের মাথায় আবার কিছু করবে না তো? করতেই কি, যে রাগে মেয়ে আল্লাহ জানে কি করবে। তারপর আমি কল দিলাম, কয়েকবার বেজে গেল, রিসিভ করেনি। তখন ভয়টা আরও বেড়ে গেল, তাই ভাবছি আর কল দেব না, তাদের বাসায় চলে যাব। যখন যাব ঠিক তখনই ফোনটা রিসিভ করলো। কোথায় ছিলে? ঠিক আছো তো? কেন? কান্না করতেছিস কেন? কে কান্না করে? আর কেনই বা কান্না করব? প্লিজ তুই কান্না করিস না। কেন কান্না করব? আমার কোনো দুঃখ আছে নি। কেন ফোন করেছো সেটা বলো। আই লাভ ইউ নীরা। বাহ রানা বাহ, একবার নিহা আবার নীরা, কয়টা মেয়ে লাগবে তোমার? তোমাদের তো অনেক টাকা আছে, তাহলে কিছু মেয়ে কিনে নাও। আমার পিছনে পড়ে আছো কেন? আমি নিহাকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি। আর কিছু বলবে? আমার কথা বলার মুড নেই রানা। তোর মুখে কি আমি রানু জানো এই নামটা শুনবো না? ওইটা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো তুমি। আমি জানি তুই এখন আমার উপর রেগে আছিস। তোমার উপর রাগ করব কেন? রাগ তো তার উপর করা যায় যাকে ভালোবাসা যায়। তুমি আমার কে যে তোমার উপর আমি রাগ করব? আমি তোমার ভালোবাসা, এটা বলে সাথে সাথেই ফোনটা কেটে দিল। আরে যেটার জন্য ফোন দিয়েছি সেটাই তো বলা হয়নি। যখন আবার কল দিলাম তখন বন্ধ পাই। পরের দিন সকালে তমার ফারিয়া আমার ব্যাপারে নীরাকে বুঝিয়ে যাচ্ছে। নীরা কিছুই বলছে না। পরে রেগে গিয়ে বলল, নীরা তোরা চুপ করবি না আমি চলে যাব? আমরাও চুপ করব না, তুইও যাইতে পারবি না। মগের মূল্যক নাকি? তাহলে বল, তুই রানা ভাইকে ক্ষমা করে দিতেছিস আর তার ভালোবাসা গ্রহণ করবি? তোরে মাসে কত দেয় রে? মানে? তুই যে রানার হয়ে ওকালতি করিস, তোকে মাইনে কত দেয় সেটা বলছি। মার চিনিস? না। তারপর সবাই হেসে দিল। তাহলে নীরার মনের ভিতর পাথরটা একটু হালকা হয়েছে। এক সপ্তাহ পর আজ আমার আম্মু আর আব্বুর 35তম বিবাহবার্ষিকী, তাই হালকা পার্টি করেছি আমি। বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, ফ্যামিলির ভিতরে সবাই। নীরার আব্বু আর আম্মু আসলো। আমি সবাইকে দেখতেছি, বাট নীরাকে তো দেখতেছি না। এখন তার আব্বুকে জিজ্ঞেস করলে কিভাবে আল্লাহ জানে, তবুও সাহস করে জিজ্ঞাসা করেছি, চাচু নীরা আসেনি? ও না আসেনি, আসতেও পারবে না। কেন, কি হয়েছে ওর? আরে না, ও কিছু হয় নাই। আসলে আর 3-4 দিন পর বান্ধবীর বিয়ে তো, তাই সেখানে আরো আগের থেকেই যেতে বলেছে। সে যায় নাই, বাট আজকে যেতে হবে তাই। ওর বান্ধবীর বিয়ে? নাম কি? কি যেন ওর নাম। তোমা, তুই চিনিস? চিনবো না কেন, একই ভার্সিটিতে পড়ি, কিন্তু সে আমাকে বললো না কেন? তোকে বলবো কেন? না এমনি। তারপর কথা অন্যদিকে ঘুরে নিলাম। ওইদিকে তোমাদের বাসায় বিয়ের আয়োজন চলছে। তোমার তার বরের সাথে কথা বলতেছে। এই নিয়ে নীরার ফারিয়ে কত দুষ্টুমি করছে তোমার সাথে। হঠাৎ নীরার নজর গেল জানালার দিকে, কি যেন একটা সরে গেছে আর জানালার পর্দাটা নড়ছে। কে হবে নীরা ভাবছে, কিন্তু 2 তলায় তো শুধু তোমার রুম, আর সেখানে কে আসবে? নীরা ভাবতেছে সে মনে হয় ভুল দেখেছে। রাতে খাবার খেয়ে নীরা বেলকনিতে গিয়ে বসে আছে। বাইরে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগতেছে তার। এমন সময় নীরার সামনে কাকে যেন দেখে চিৎকার দিয়ে উঠলো। এক চিৎকারে তমা আর ফারিয়া চলে আসলো। তারা দেখলো যে আমি সেখানে। নীরা এখনো চোখ বন্ধ করে চিৎকার করছে। তখন তমা এসে নীরার মুখ চেপে ধরে বলল, থাম বোন থাম, মান সম্মান আর লিক করিস না, একবার চোখ খুলে দেখ কে এসেছে। তুমি এখানে কি জন্য এসেছো? তোকে দেখার জন্য। তুই তো আমাকে ঘাবড়িয়ে দিলি। কিভাবে আসলেন রানা ভাই? তোমার বিয়ে দিতে দাওয়াত দেওনি, তাই দেয়াল টপকে এসেছি। সাহস আছে তোমার, কেন এসেছো সেটা বলো। তুই আজকে আমাদের বাড়িতে গেলি না কেন? গেলে এমন হতো না। সেখানে যাওয়া আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না তাই।
কিন্তু তুই তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিলি। আমি তোর জন্য অপেক্ষা করেছি। আজে বাজে কথা রাখো, এখন যাও। যাবো তো, এখানে তো আর থাকতে আসিনি। যাও তো, আটকে রাখছে কে? যাচ্ছি, তবে আবারও আসবো। তখন আমি আবার দেয়াল টপকে চলে গেলাম। তার পরের দিন বরের বাড়ি থেকে সন্ধ্যায় হলুদ নিয়ে কিছু লোক এসেছে। কালকে তোমার বিয়ে, তাই সবাই খুব এনজয় করলো। রাত 12টার সময় নীরা আর ফারিয়া তোমার রুমে শুয়ে পড়েছে। রাত 1টার দিকে নীরার হঠাৎ ঘুম ভাঙলো। কেন ভাঙলো সে নিজেও জানে না। হঠাৎ দেখতেছে আকাশের তারা, খুব সুন্দর লাগতেছে। নীরার পুরো 5 মিনিট লেগেছে সে যে ছাদে আছে এটা বুঝতে। দোলনায় সেই শোয়া অবস্থায় নরম কিশোর উপর জানি তার মাথা ছিল। নীরা ভয় শুকনো কাঠের মতো হয়ে গেছে। আস্তে আস্তে ঘুরে দেখে ছাদের আলোতে আমার মুখটা দেখা যাচ্ছে। নীরা ভয় চুপ করে আছে। তখন আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, কিরে, ভয় পেয়ে গেছিস? তুমি এখানে? বললাম না আবার আসবো। আমি তো তোমার রুমে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? তোকে আমি নিয়ে এসেছি। ও, যাই হোক, কাল থেকে কম খাবি। তোকে আনতে আমার যা কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া কেউ দেখেনি। বাদ দাও, কি বলবা বলো। কালকে তো তোমার বিয়ে, তাই না? তো কি হয়েছে? কিছু হয়নি। আমি চাই তুই কালকে লেহেঙ্গাটা পরবি। কোনটা? আরে যেটা তুই পার্সেলে পেয়েছিস ওটা। সেটা তুমি পাঠাইছো? হুম। তুমি জানলে কিভাবে আমার সেটা পছন্দ হয়েছে? ভালোবাসার টানে। ফাজলামি বাদ দাও, কিভাবে জানলে সেটা বলো। আমি সেদিন তোদের সবকিছু দেখেছি। ও, কালকে তুই সেটা পড়িস। আমি পরবো না। প্লিজ রাগ করিস না। আর কিছু বলবা? না, অনেক রাত হয়েছে, এবার যা ঘুমিয়ে পড়। তুমি যাও। ওকে। তারপর আমি চলে আসলাম। নীরা একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। পরদিন সকালে নীরা মুড অফ করে বসে আছে। তোমা ফারিয়া কত কিছু জিজ্ঞাসা করেছে, কিছুই বলেনি। তারপর ওদের জোরাজুরিতে বলতে বাধ্য হলো নীরা। আমি বিয়েতে যেই ড্রেসটা পরবো ভেবে নিয়েছিলাম সেটা আনতে ভুলে গেছি। কোথায় ছিল তোর মন? 2 দিন হয়েছে এসেছিস। এই 2 দিন তোর একবারও কি মনে হয়নি যে তুই জামা আনতে ভুলে আছিস? আজ বিয়ের দিন তোর মনে হতে হলো আর বলতে হলো ভুলে গেছিস? এত ধমকাচ্ছিস কেন? ধমকাবো না তো কি, আদর করব? আদর করতে বলেছি আমি? এত না ধমকিয়ে একটা উপায় বল না মা। একদম মা বলে ডাকবি না আমাকে, দাঁত ফেলে দিব সব। যা, তোর মাকে ফোন দে। মা নিয়ে আসবে ড্রেস? ফোন কর। তোকে জুতো পেটা করা দরকার। তোর মা নিয়ে আসবে কেন? তোর মাকে ফোন কর, বল গাড়ির ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। বাহ, এইটা তো ভাবিনি। যাই হোক, এত ভালো একটা উপায় বলার জন্য। মা মা রেখে ফোন কর তাড়াতাড়ি। কিছুক্ষণ পর আবার তোমাকে পার্লারে নিতে হবে। করছি। তারপর নীরা তার আম্মুর কাছে ফোন দিল। নীরার আম্মু ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ মা। কে নীরা? আমার কথা মনে পড়লো তাহলে 2 দিন পর? ধুর, কি যে বলো মা, তোমার কথা মনে হতে যাবে কেন? আমার তো ড্রেসটার কথা মনে পড়েছে। কোন ড্রেসটা? ওই যে ড্রেসটা পার্সেলে পেয়েছিলাম, ওটা এখনই আমাদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। আর আমার রুমের ওয়ার্ড্রোবে এখনো প্যাক করা আছে, দেখো। ওটা দিয়ে তুই কি করবি? ওটা কি খাওয়ার জিনিস নেই? পরবই তো। কে না কে পাঠাইছে, ওটা তুই পরবি? তোমার মেয়ের জামাই পাঠাইছে। হয়েছে এবার, এখন তো পড়তে কোনো সমস্যা নাই। পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ওকে দিচ্ছি। ওকে আম্মু। হইছে, আর ঢং দেখাতে হবে না, রাখছি। তারপর নীরা ফোনটা কেটে দিল। নীরার আম্মু মনটা খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার নীরা আগের মতো হয়ে গেছে। ওইদিকে তোমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসে গেছে। নীরা রুমে মন খারাপ করে বসে আছে। সবাই তোমার বিয়ের কাজ সম্পূর্ণ করলো। সবাই হাসি তামাশা মেতে উঠেছে, শুধু নীরা ছাড়া। কারণ নীরা তোমার শ্বশুরবাড়িতে লোকদের গেটে আটকাতে গিয়ে আমাকে দেখেছে। আমি বলেছি আমি বরের বন্ধু, তাই আমি তাদের সাথে এসেছি। নীরার এমনিতে আমাকে দেখে মাথা গরম হয়ে আছে, তার মধ্যে আমি তাকে একটা চোখ টিপ দিলাম, তাই সে দরজা বন্ধ করে বসে আছে। তখন ফারিয়া আসলো। নীরা, দরজাটা খোল বাপ। কে ফারিয়া? আয় ভিতরে আয়। আমি এখানে বেড়াতে আসিনি যে তুই আমাকে ভিতরে আসতে বলতাছস। তুই আমার সাথে সবসময় তেরা বেঁকা কথা বলস কেন? তো কি করো, এটা একটা বিয়ে বাড়ি, আর বিয়েটা অন্য কারো না, আমার প্রিয় বান্ধবীর বিয়ে। আমি কি করব? ও এসেছে। কে এসেছে? রানা। তোকে কে বলেছে রানা ভাই এসেছে?
ওর ছায়াও তো আসে নাই। আমি নিজে দেখেছি। তুই তো ওকে একটু বেশি ভালোবাসিস, তাই সবসময় তুই ওকেই দেখিস। এরকম তো সিনেমাতে হয়, বাস্তবে এমন হয় না। এই, তুই নেশা করস কবে থেকে? আজে বাজে কথা রাখ। ও এসেছে, আমি দেখেছি। তারপর ও আমাকে তোকে কি করেছে? কিছু না। তাহলে চল। চল। তারপর নীরার ফাড়িয়ে নিচে আসলো। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। নীরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় কে যেন হ্যাঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে নীরার মাথা গিয়ে পড়ে কারো বুকে। নীরা আস্তে আস্তে মাথাটা উঠিয়ে দেখে আমি। কয়েকটা ঢোক গেলে বলল, তুমি এখানে কি করতে এসেছিলে? কেন? প্রেম করতে। মানে? বাংলায় বুঝিস না, ইংরেজিতে বলবো? কি বলতে চাও? আই লাভ ইউ। আর কি বলবে? যাবি কখন? বিয়ের শেষ হলেই চলে যাব। কেন? বিয়ে শেষে আমার জন্য অপেক্ষা করবি, আমি এসে নিয়ে যাবো তোকে। আমি যেতে পারবো। বিয়ে শেষ হতে রাত হবে। তো কি হয়েছে, রাতে চলে যাব। আমি এখন আসি, রাতে অপেক্ষা করবি, বলে দিলাম। এই বলে আমি চলে আসলাম। নীরাও চলে গেল। তারপর মাত্র 9:45 সময় নীরা সবার থেকে বিদায় নিয়ে আমাদের বাসা থেকে বেরিয়ে পড়লো। তমা তার শ্বশুরবাড়ির লোকদের সাথে চলে গেল, আর ফারিয়া থেকে গেছে। নীরাকে থাকার জন্য অনেকবার বলেছে, কিন্তু নীরা থাকবে না, তাই নীরা বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু বকাটে ছেলেরা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরা অনেক ভয় পেল। এমন সময় একটা বাইক নিয়ে কে যেন এসেছে। পরে নীরা আমাকে দেখতে পায়, তাই সে মুচকে একটা হাসি দিল। তারপর নীরা দৌড়ে আমার বাইকের কাছে চলে আসে। তারপর আমি বললাম, আমি বলেছি না অপেক্ষা করতে। আমি যেতে পারবো। তাহলে আমার কাছে আসলি কেন? ওই ছেলেগুলো দেখতে কেমন জানি। কেমন? কাউকে ছাগলের নানার মতো, কাউকে টিকটিকির স্বামীর মতো, কাউকে তেলাপোকার বান্ধবীর স্বামীর মতো, কাউকে খচ্চরের মতো দেখা যায়। হয়েছে, তোকে কেউ বলেনি লেকচার দিতে। কি আমি লেকচার দেই? বাদ দে, এত রাতে একা বের হলি কেন? এত রাত হবে কেন? মাত্র তো 10:20 বাজে। তো এটা রাত না? শহরে এটা রাত না, বুঝলি? হয়েছে, আর কোনো কথা না বলে বাইকে ওঠ। আমি তোর সাথে যাব না। কেন? তুই রাস্তায় ব্রেক করে আমি তোর গায়ের সাথে লাগাবি। না, লাগাবো না। তাহলে আমি যেতে পারি। তারপর নীরা বাইকে উঠলো। আমি তাকে তার বাসায় পৌঁছে দিলাম। পরের দিন সকালে আমি তোমার স্বামী সাইমনের কাছে কল দিলাম। হাই, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? মোটামুটি ভালো। মোটামুটি কেন ভাইয়া? আরে নীরা আমার সাথে কথাই বলতে চায় না। ও আচ্ছা। একটা কথা বলবো? জি ভাইয়া বলেন। আচ্ছা, কালকে আমি নীরাকে প্রপোজ করতে চাই, তুমি কি বলো? ভালো কথা তো। তো আমি কি করব? তোমার কিছু করতে হবে না, তুমি শুধু তোমার সাথে কথা বলে বলবা যে নীরাকে একটু পার্কে নিয়ে আসতে, তারপর আমি তাকে প্রপোজ করব। ওকে। এদিকে আমি আমাদের পুরাতন বাড়িতে সাজিয়ে অনেক সুন্দর করে ফুল দিয়ে আই লাভ ইউ নীরা লিখেছি। রাস্তা থেকে বাড়ির ভিতর পর্যন্ত ফুল দিয়ে সাজিয়েছি, পুরো সিনেমার মতো সাজিয়েছি। আর নীরার জন্য একটা হীরার আংটি কিনেছি। মনে মনে ভাবতেছি, আজকে যা হবার হবে, আজকে নীরাকে প্রপোজ করবই। তারপর একটা টেবিল আমি তাজা গোলাপ দিয়ে পুরো টেবিল সাজিয়ে রেখেছি। এত সুন্দর করেছি যে কোনো মেয়েকে প্রপোজ করলে গ্রহণ করবে। আমি আর রাজু বসে আছি শুধু নীরাদের অপেক্ষায়। ওইদিকে নীরা সব যেন জেনে গেছে। তবে কিভাবে জানি? সাইমন আবার তোমাকে বলল। শুনো, একটা কথা বলবো কি? বলো। রানা ভাইয়া কিন্তু সত্যি নীরাকে ভালোবাসে, কিন্তু নীরা বোঝে না। আমিও জানি তো, এখন কি করতে হবে? এখন তুমি নীরাকে বাসা থেকে বের করবা, আমরা ঘুরবো বলে। ওকে। তারপর তমা নীরাকে কল দিল। কি রে, এত সকালে ফোন দিলি কেন? আজকে বিকেলে একটু কলেজের সামনে আসিস তো? কেন? আসতে বলছি, আসবি। ওকে। আচ্ছা, সাইমন ভাই কালকে রাতে তোর সাথে কি কি করেছে রে? কেন, তুই জানিস না? জানলে কি তোকে জিজ্ঞেস করতাম? ও আচ্ছা, রানা ভাইকে জিজ্ঞাসা করিস, তাহলে সে তোকে সব বলে দিবে। লুচ্চা? সরি, তুই তো লুচ্চা হবি না, তুই হবি লুচ্চি। হয়েছে, এবার কলটি রাখি। বাই। তারপর নীরা, সাইমন আর তমা গাড়িতে। তখন নীরা বলল, আমরা কোথায় যাচ্ছি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলা যাবে না দোস্ত। তারপর তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। তারা পৌঁছানোর আগেই নিহাকে কে যেন বলল যে নীরা আসছে। এমন সময় নিহা আমার কাছে আসলো। তারপর আমি বললাম, তুমি এখানে? শুনলাম তুমি নাকি নীরাকে আজকে প্রপোজ করবে। হ্যাঁ, বাট তুমি জানো কিভাবে? তুমি হয়তো আমার ভালোবাসো না, বাট
আমি তো তোমায় ভালোবাসি, তাই সবসময় তোমার খবর রাখি। ভালো। আচ্ছা, নীরা তো এখনো আসেনি, তাহলে কিভাবে প্রপোজ করবে? আগে একটু অ্যাক্টিং করে নাও। কিভাবে? তুমি মনে করো আমি নীরা, তুমি আমাকে এখন প্রপোজ করবে নীরা মনে করে। কিন্তু কোনো কিন্তু না, তোমার জন্য তো কিছুই করতে পারিনি। প্লিজ এই সুযোগটা আমাকে দাও, কথা দিলাম আর কখনো তোমার সামনে আসবো না। ওকে। তারপর আমি নিহার সামনে হাঁটু গেড়ে তার সামনে চোখ বন্ধ করে হীরের আংটিটা তাকে পরিয়ে দিলাম। তারপর নিহা আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ টু বলল। যখন আমি নিহার সামনে হাঁটু গেড়ে বসলাম তখন থেকে সব কিছু নীরা যেমন তো আমার দেখলো। নীরা হাতে তালি দিয়ে বলল, বাহ বাহ, সাইমন ভাইয়া অনেক বড় সারপ্রাইজ দিয়েছো তো। এটা দেখার জন্য তো রেডি ছিলাম না। নীরার হাতে তালিতে আমি বাস্তবে ফিরে এলাম। এসে আমি নিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীরা কান্না করতে করতে চলে গেল। তারপর আমি সাইমন আর তোমার সামনে যেতেই তারা মুখ ফিরে নিল। এটার জন্য আপনি এখানে আমাদের আনলেন? সি রানা ভাইয়া, আপনি এতটা খারাপ তার ধারণা ছিল না। আপনি আমাকেও তার সামনে খারাপ বানালেন। চুপ করবে তোমরা? কেন চুপ করব? আপনি এতটা খারাপ তা জানতাম না। তারপর আমি সব বলে দিলাম তাদের। তারপর সাইমন বলল, আমরা না হয় বিশ্বাস করব, কিন্তু নীরা, সে কি বিশ্বাস করবে? সেটা আমার উপর ছেড়ে দাও। শুধু বলো নীরা কোন দিকে গেছে। এইদিকে। তারপর আমি সেখানে গিয়ে দেখলাম নীরা একটা ছেলের সাথে বসে আছে। আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে। আমি সামনে আগতেই নীরা বলল, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি মানে? ঠিকমতো প্রেম করতেও দেবা না তুমি আমাদের। প্রেম মানে? কি বলো তুমি? মানে আমি মিজানকে ভালোবাসি। হোয়াট? আমি কথা বলতেছি এমন সময় সাইমন, তমা আর আমার বন্ধু রাজু উপস্থিত হয়ে গেল। আর তারা নীরার কথাগুলো শুনে যেন আসমান থেকে পড়েছে। আর আমি লক্ষ্য করেছি নীরা কথাগুলো কেমন জানি ভয় ভয়ে বলল। হঠাৎ আমি নজর করে দেখলাম নীরার পিছনে পিস্তল ধরে আছে ছেলেটি। তারপর আমি ছেলেটাকে একটা লাথি মেরে সরিয়ে ফেলি। নীরা দৌড়ে ফায়ারের কাছে চলে গেল। তারপর আমি ছেলেটির বুকে পা রাখি আর তার মাথার কাছে পিস্তল থেকে জিজ্ঞাসা করলাম, তুই কে রে? আমি সাজু। তুই নীরাকে কবে থেকে ভালোবাসিস? আমি ভালোবাসি না। তাহলে কথাগুলো বললো কেন? আমি বলতে বলেছি তাই। তুই কেন বলতে বলেছিস? মন চাইছে তাই। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কেউ না। বলবি না? বললাম না, কেউ না। বুঝেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করতে হবে। এই বলে আমি ছেলেটাকে মন মতো মারছি। তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, তাও বলে না। এমন সময় রাজু বলল, আরে রানা, ওকে এত কিছু না করে পুলিশের হাতে তুলে দে। সে পুলিশের কথা শুনে বলতে লাগলো, ভাই, আমাকে পুলিশে দিও না, আমি সব বলতেছি। ওকে বল। এই সব নিহার কাজ। কথাটা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। নীরার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। হোয়াট? ইউ আর রাইট? আমাকে একটু খুলে বলো তো। বলতেছি। প্রথমে একটু পেছনে যাও। মানি, তুমি হীরের আন্টির দোকানে হীরের আন্টি কিনতে গিয়েছিলে, সেখান থেকে শুরু করি। ওকে। নিহা আমাকে তোমার সব খবর রাখার জন্য বলেছে। তুমি যখন হীরের আন্টি কিনতে গিয়েছো তখন আমি নেহাকে বলে দিয়েছি। তারপর তুমি যখন নেহাকে প্রপোজ করার জন্য সব সাজিয়েছো তখন আমি নেহাকে বলেছি। নেহা বলল নীরা আসার সাথে সাথে তাহাকে বলতাম। তাই যখন নীরার গাড়ি আসলো তখন নেহা তোমার সাথে গিয়ে যা করার দরকার সব করেছে, নীরাকে দেখিয়ে দেখিয়ে। তারপর তুমি নীরাকে পিস্তল ঠেকিয়েছো কেন? নেহা বলেছে নীরাকে পিস্তল ঠেকিয়ে এই কথা বলাতে বাধ্য করতে যে সে তোমাকে ভালোবাসে না। এতে তার লাভ কোথায়? সে চায় নীরার প্রতি তোমার আর তোমার প্রতি নীরার ভালোবাসার বদলে ঘৃণার জন্ম নেওয়ার হয়। শুধু এই শেষ না, নীরার কাছে তোমাকে আর তোমার কাছে নীরাকে কতটা খারাপ বানিয়েছে যা বলে শেষ করা যাবে না। কথাগুলো শুনে নীরা কান্না করতে থাকলো। আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে ফারিয়াকে বললাম, ফারিয়া তোমরা ওখানে চলে যাও, আর রাজু তুই আমার সাথে আয়। ওকে ভাইয়া। তুমি কোথায় যাবে? সেটা তোমার না জানলেও চলবে। এটা বলে আমি আর রাজু চলে আসলাম সেখান থেকে। সরাসরি থানায় গেলাম। আর আমার একজন পরিচিত পুলিশ আছে, খুব ভালো সে। আমার আর নীরার সম্পর্কেও জানে, তাই তাকে সব খুলে বললাম। তখন সে আমার সাথে নিহাদের বাসায় আসলো। নিহাদের বাসায় চলে আসলাম। তখন কাজের মেয়ে বলল, কে আপনি? আর আপনি এত রেগে কোথায় যাইতেছেন? আর আপনার সাথে পুলিশ কেন? নিহা কোথায়? আপা তো উপরে গেছে ফ্রেশ হতে। রাজু চল, আঙ্কেল চলেন। তারপর আমরা উপরে গিয়ে দেখি নিহা খুশিতে নাচতেছে। আমি যে এটাকে ডাক দিলাম নিহা, পিছন ফিরে দেখে আমি, তার পিছনে রাজু আর পিছনে পুলিশ। নিহা ভয়ে ভয়ে বলল,
কি 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 পারো? সোনা, তুমি এখানে? এটা বলে সাথে সাথেই আমি নিহার গালে ঠাস করে একটা চড় মেরে দিলাম। সে গালে হাত দিয়ে বলল, কি হয়েছে সোনা? আর কোনোদিন যদি তোকে নীরার আর আমার মাঝে দেখি তাহলে আমার আসল চেহারাটা দেখবি। আঙ্কেল ওকে নিয়ে যান। তারপর পুলিশ নিহাকে নিয়ে গেল। ওইদিকে নীরা বাসার দরজা বন্ধ করে কান্না করতে করতে বলে, আমি রানাকে ভুল বুঝেছি। সি, আমার ভালোবাসা এত নিম্ন স্থানের। ছি, রানা কি আমায় ক্ষমা করবে? রানা আর আমায় বলবে না ভালোবাসি? রানার কাছে একটা কল দেই, দিয়ে সরি বলি। তখন নীরা কল দিল, বাট কেউ রিসিভ করলো না। 20 বারের পর 21 বার কলটি রিসিভ করলো। হ্যালো, কে? আমি নীরা। ও হ্যাঁ, কিছু বলবি? কোথায় ছিলে? কেন? কতগুলো কল দিয়েছি, ধরো নাই কেন? ব্যস্ত ছিলাম। বাসায় গিয়েছো কখন? সেটা তুই না জানলেও চলবে। ও আর কিছু বলবি? না। আমি কলটা কেটে দিলাম। নীরা তজোরে কান্না করছে। করবে না বা কেন? যে আমি কল দিয়ে নীরাকে জিজ্ঞাসা করতাম কি করে, খেয়েছে কিনা, মন ভালো আছে কিনা, শরীর ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পর নীরার আব্বু এসে নীরাকে খাবার খেতে নিয়ে গেছে। নীরার খাওয়ার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও গেছে, যেন তার বাবা বুঝতে না পারে। খাবার টেবিলে নীরার আব্বু বলল, মা, তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা। তোর জন্য একটা ছেলে দেখেছি, অনেক সুন্দর। হোয়াট? খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে নীরার। হোম, ছেলেটা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। নীরার কিছু না বলে খাবার টেবিল দিকে উঠে রুমে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে নীরবে কান্না করছে, শুধু এটা ভেবে যে সে একসময় আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসা বুঝিনি। আবার আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে অবহেলা করছে। এখন আমার বলে আমি বুঝতে পারছি, এখন দুজনকে ভালোবাসবো দুজন। তখন তার বাবা তাকে বিয়ের কথা বলল। নীরা আমার কাছে আবার কল দিল। প্রথমবার রিং হতে কল রিসিভ করলাম। নীরা চোখের পানি মুছে বলতে লাগলো, হ্যালো, আবার কল দিলি কেন? বিরক্ত হয়ে যাস মনে হয়। হুম। কল দিতাম না, একটা দরকারে কল দিয়েছি। হ্যাঁ। বাবা আমার জন্য ছেলে দেখছে। ভালো তো, অনেকদিন হয়েছে বিয়ের দাওয়াত খাই না। আমি ফাজলামি করছি না, সত্যি বলছি। ফাজলামো করবো কেন? আমি বাবাকে বলেছি আমার জন্য একটা মেয়ে দেখতে। তুই না আমায় ভালোবাসতি? আরে না, আমি তো টাইম পাস করেছি। তুমি আমায় ভালোবাসো না? আরে না, এতদিন তো আমি টাইম পাস করেছি। সত্যি? এটা বলে আমি ফোন কেটে দিলাম। নীরা অঝরে কান্না করছে। সে কখনো ভাবেনি যে আমার মুখ থেকে এই কথা শুনবে। সারা রাত নীরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। সকালে নীলার আম্মু তাকে নাস্তার জন্য ডাকলো। নীরা নাস্তার টেবিলে চলে গেছে। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে নীরার বাবা বলল, কিরে, তোর চোখ এমন কেন? রাতে ঘুম কম হয়েছে তাই। কেন? এমনি। নীরা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলো বাবা। আমি ছেলের বাবার সাথে সব কথা ফাইনাল করে ফেলেছি। আগামী মাসের 1 তারিখে বিয়ে। মেয়েকে না জিজ্ঞেস করে সব করছো তুমি? আমি জানি আমার মেয়ে আমার মুখের উপর কথা বলবে না, আর যার সাথে কথা দিয়েছি তাহাকেও বলেছি আমার মেয়ে আর আমার একই কথা, তাই মেয়ের বিষয় সব আমার সাথে বলতে পারেন। নীরা চেয়েছিল বাবাকে বলবে যে সে আমাকে ভালোবাসে, কিন্তু তার বাবা যে কথা দিয়েছে। কিন্তু নীরা তো আমাকে ছাড়া বাঁচবে না। সে বসে বসে এই নিয়ে ভাবছে। এমন সময় নীরার আম্মু বলল, নীরা, তুমি কাউকে ভালোবাসোনি? নীরা মনে মনে অনেক খুশি হলো, কারণ এখন নীলার বলার সময় হয়েছে। এমন সময় নীরার বাবা বলল, আরে না, আমার মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। নীরা আর বলতে পারলো না তার মনের কথাগুলো। নীরা রুমে চলে যায়। নীরা অনেক কান্না করে, কিন্তু এর মধ্যে তমাও এসেছে। তমাকে দেখে নীরা জোরে ধরে কান্না করে দিল। আর সবকিছু বলে দিলে তমা বলল, কি হয়েছে? তোর বাবা তো তোর জন্য ভালো ছেলে দেখেছে মনে হয়। তুই এই কথা বলোস? কার জন্য বেঁচে থাকবি? সে তো তোকে বিয়ে করবে না। আমি রানাকে ছাড়া বাঁচবো না। এভাবেই দেখতে দেখতে চলতে থাকে আমাদের দিন। বিয়ের দিন এগুচ্ছে, আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে নীরার জন্য মার্কেট করতে যাবে সবাই এসেছে, কিন্তু আমার আম্মু মানে তার বড় আম্মু আসেনি। এমন সময় নীরার আম্মুকে বলল, আম্মু, বড় আম্মু আসলো না কেন? সে তো অনেক ব্যস্ত। আমার থেকেও বেশি ব্যস্ত? কি এমন ব্যস্ত? রানার বিয়ে আগামী কালকেই, মানি তোর যেই দিন সেই দিনই রানারও বিয়ে। কি? নীরা যেন পৃথিবীকে হারিয়ে ফেলেছে। সবার সামনে কান্না করতে পারছে না। তারপর শপিং করে বাড়ি চলে এসছে। নীরার কিছুই ভালো লাগে না। তখন সে আমার কাছে কল দিল। হ্যালো, বল। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস?
তোকে ছাড়া কেমন আছি তুই জানিস না? ও, আমি কি তোর সাথে একটু দেখা করতে পারবো? অনেক ব্যস্ত, তবুও রাতে চেষ্টা করবো আসার জন্য। ওকে, অপেক্ষায় থাকবো। বাই, ভালো থাকিস। হুম। নীরা সারা রাত জাগ্রত ছিল, বাট আমি যাইনি। পরের দিন সকালে 10টার সময় আমি নীরাদের বাসায় গেলাম। নীরার রুমে চলে গেলাম। নীরা ঘুমিয়েছিল। আমি ডাকার সাথে সাথে নীরা উঠে গেল। কিরে, এখনো ঘুমাস? তুই রাতে আসবি তাই রাতে ঘুমাইনি, মাত্র শুইলাম। ও, একটা কথা বলবে? বল। কালকে তুই আবার শাড়ি পরিয়ে দিস। তুই পাগল নাকি? কালকে আমার বিয়ে, আর আমি তোকে শাড়ি পরাবো কেন? আমার একটা স্বপ্ন ছিল তোর হাতে সারা জীবন পরবো। এখন তো তা হবে না, তাই না? বাদ দে এসব ফালতু কথা। কালকে আমার বিয়ে, তাই তোকে দেখতে এসেছি। ভালো থাকিস। এটা বলে আমি চলে আসলাম। নীরা তো অজরে কান্না করছে। অবশেষে নীরার বিয়ের দিনও চলে এসেছে। সবাই হাসি খুশি, বাট নীরা হাসি খুশি না। নীরা নীরবে কান্না করছে। বিয়ের আসরে নীরা বসেছে। তার এক পাশে তমা, অপর পাশে ফারিয়া। ওইদিকে আমারও বিয়ে। নীরা বিয়েতে কাজে এসেছে। সব কাজ শেষ করে কবুল বলতে বলেছে। নীরা তো বলতেই চায় না, তবু বাবার মুখের দিকে তাকিয়ে বলল কবুল। 3 নম্বর কবুল বলার আগেই নীরা শুয়ে পড়ল। মুখ দিয়ে বমি বের হচ্ছে, মানে বিষ খেয়েছে। হঠাৎ আমার কাছে কল এলো তোমার মোবাইল থেকে। তোমা কান্না করতে করতে বলল, রানা ভাইয়া, নীরা বিষ খেয়েছে। কথাটা শুনে আমি বিয়ের আসর থেকে উঠে বাইক নিয়ে নীরার বাসায় চলে গেলাম। গিয়ে দেখি নীরা কিনে সবাই হাসপাতালে চলে গেছে। তাড়াতাড়ি বাইক নিয়ে হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি সবাই নীরব। নীরার আম্মু কান্না করছে, নীরার বাবাও, তমা, ফারিয়া সবাই ওখানে। আমি গিয়ে দেখি নীরাকে ডক্টর অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করছে। অপারেশন করে ডক্টর সাথে অপারেশন রুম থেকে বেরিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ডক্টর সাহেব, নীরার কি খবর? ডক্টর কিছুক্ষণ চুপ করেছিল। সবাই ভয় পেয়ে গেল। কি হলো, কিছু বলছে না কেন? আর একটু দেরি হলে বাঁচাতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে কথা বলবে, কোনো ভয়ের কারণ নেই। সবার মুখে আবার হাসি ফিরে এলো। কিছুক্ষণ পর নীরার জ্ঞান ফিরল। সবাই নীরার সাথে কথা বলে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কোন মুখ নিয়ে নীরার কাছে যাব? নীরার আম্মুকে বলল, আম্মু, সবাইকে দেখছি, রানা ভাইয়াকে তো দেখি না। সে কি আসে নাই? আসছে তো, কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। এই বলে সবাই বেরিয়ে গেল। নীরার আম্মু বলল ভিতরে যেতে। তখন আমি 1 পা 2 পা করে ভিতরে ঢুকলাম। আর নীরা বলল, তোমার বউ কেমন আছে? বিয়ে হয়নি। কেন? বিয়ে হয়নি। বউ 2 বার কবুল বলে বিষ খেয়েছে। মানে আমার মতো সেও কি কাউকে ভালোবাসতো নাকি? মনে হয় এমনই হবে। আচ্ছা, তুই বিষ খেয়েছিস কেন? তোকে না পেলে এই দুনিয়াতে থেকে কি লাভ? কে বলেছি তুই আমাকে পাবি না? তোর বিয়ে হয়ে গেলেই তো তুই অন্যের। তো কি হয়েছে? কিছু না। আচ্ছা, তোর শ্বশুর বাড়ি কোথায়? তোদের বাড়ি। কি? হুম। বউকে? তুই? তাহলে এতদিন এইসব করলে কেন? তোকে সারপ্রাইজ দেবো মনে করেছি, কিন্তু তুই এমন করবি জীবনে ভাবতাম না। তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি তোকে পেয়েছি, এটাই আমার সব, আর কিছু চাই না। কিন্তু আমাকে একটু বললে কি হতো? ওই যে সারপ্রাইজ। নীরা আমাকে জড়িয়ে ধরলো। তারপর দিন নীরাকে বাসায় নিয়ে গেল। আমাদের বিয়ে হয়ে গেল। আজ বাসর রাত 11টার সময় রুমে ঢুকলাম। দেখি বউ ইহা বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে পাশে বসে মনে মনে বলি, এখন তো সালাম করবে। কিসের সালাম? তা না করে নিজের ঘুমটা নিজেই তুলে আমাকে বলল, নিচে গিয়ে শো। মানে? এত দেরি করেছো কেন? নিচে গিয়ে শোবা, নাকি আম্মু আব্বুকে ডাক দিব? আচ্ছা যাচ্ছি। আল্লাহ, এত বড় শাস্তি! তুমি কি ক্ষমা করো না? এটা বলেই বিছানায় শুয়ে আছি। এমন সময় সাইমন কল দিয়েছে। কিরে মামা, বিড়াল মারছ তো? শালা আমাকে নিচে বিছানা করে দিয়েছে। কি? এখন ফোনটা মাথা গরম। এটা হলে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর বউ এসে বলল, আসো, এবার আমাকে কষ্ট দিয়েছো, মনে আছে? সেটার বদলা নিলাম। তুমি ভাবলে কি করে তোমাকে নিচে রেখে আমি উপরে শোবো? তারপর বউ আমাকে সালাম করলো। তারপর আমি কোলে করে খাটে নিয়ে শুয়ে দিলাম। তারপর আস্তে আস্তে, আপনারা এখনও শুনছেন? লজ্জা করে না একজনের বাসর রাতে সেগুলো আপনারা শুনতে চান? যাই হোক, এখন আপনারা আসতে পারেন। গল্পটি এখানেই শেষ। কেমন এসে জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।